চাল ডাল মশলা গলো রে চুই চুই করে যে পেটের ভেতরে, একটু কেরোসিন ছিল মোদের, দিলাম উনান মাঝে, সে তো ধরে না যে মোরা ফুঁদিয়ে দিয়ে সারা, কেউ ধরা রে ধরা। তো এরকম তখন অনেক বয়স ছোট, আমরা একটা বাইরে একটা এক্সকারশন ক্যাম্পে গেছি। তো সারাদিন ধরে মানে প্রচুর খাটিয়েছে। মানে ব্যাকউডসম্যান কুকিং বলে একটা প্রসেস হয়। এই প্রসেসটা কিরম বলতো, যে একটা বাঁশের তো দুদিকে দুটো ইয়ে থাকে, ওই মানে বাঁধা জায়গা থাকে, দুদিকে দুটো নচ, মাঝখানটা ফুটো করে তার মধ্যে রান্না হতো। এবং গান শোনা মানে তখন সেই মুহূর্তে যা গান, আধুনিক যা যা গান, কানে আসতো পুরোটাই গান, মানে গানটাই হচ্ছে হার্ড ডিস্ক। সে বললো, শোনো তোমার গলাটা একটু জোয়ারি গলা, তুমি না সারেগা পাদানিসা ওসব করো না। সে ঠিক বলেছে কি ভুল বলেছে আমি জানি না, বলছে যা পারো হিন্দি গান ফান গাও। আমি তখন দুলাপ লামিয়ে নামছি আর কি। বেশ কিছু পম পম বয়, পম পম গার্ল যারা বসে থাকতো আর কি, মাঝে মধ্যে ঢাকা ঢাকা ঢিকে ঢিকে ডিস যারা পম পম দোলা। তো এটা হচ্ছে প্রথম আমার টাকা পাওয়া গান আর কি। মানে একটা গান লিখে আমি টাকা পেলাম, মানে আর আমার কাছে এটা মানে প্রচন্ড মনে রাখার মতো একটা ইনসিডেন্ট, কারণ গানটা গিয়েছিল শুভমিতা আর নচিকেতা। আচ্ছা, মানে সেই সময় শুভমিতা নচিকেতা মানে আমি প্রথম কম্বিনেশন পেয়েছি জীবনে। একটা ডিও স্প্রের ভেতর চাল পুড়ে শেকার বানালাম। আচ্ছা, তারপর একটা ডেচকি দিয়ে মানে ইয়ে বানালাম, একটা ডালডার কৌটো মা দিয়ে দিল, সেটা দিয়ে বেসটা হয়ে গেল, ড্রাম কিট কমপ্লিট। তারপর একটা গিটার তো ছিলই, শেকার গিটার ড্রাম কিট, ব্যাস হয়ে গেল। এই গানটাই কিন্তু ও মাই লাভ আদুরে আলাপটা ওয়ার্ক করেনি। মানে কি ওয়ার্ক করেছে? তুই প্রেমে পড়েছে, এইটা তোর একটা সিচুয়েশন। এবার তোর মাথায় মানে হাউ ডু ইউ অ্যাপ্রোচ দিস, মানে কি করে কি ভাবিস তুই? খিস্তি করা যায় না তো সেটা আমার ক্ষেত্রে আমার মনে হয় মানে আমাকে হেল্পই করেছে। মানে তুমি 7-5 ভেবো না, যা মনে হচ্ছে লিখে দাও। এই মানে তুই যতটা সোজা হয়ে বলছিস ততটা সোজা না ব্যাপারটা। যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা প্রসেনদা আপনি তো একটা মানে বিখ্যাত লিরিসিস্ট, আপনি তো প্রচুর সেলিব্রেট, প্রচুর লিরিক লিখেছেন আপনি। আমি বিখ্যাত না, বিখ্যাত। ইনফ্যাক্ট যেরকম আমাদের হতো আর কি, একটা প্রোডাকশন হাউস, সেখানে প্রডিউসার রয়েছে, কো প্রডিউসার রয়েছে, কম্পোজার রয়েছে, সরি। তো এবার আমাকে বলা হচ্ছে গানটা শোন, গানটা না বারাসাত পেরিয়ে গিয়ে লিখে আয়। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকে আমাদের সঙ্গে আছে প্রসেন। প্রসেন একজন অত্যন্ত গুণী লিরিসিস্ট এবং প্রচুর প্রচুর সফল এবং হিট গান প্রসেনের হাত দিয়ে বেরিয়েছে, ওর কলমে বেরিয়েছে। ও একজন সুরকারও বটে, যার লেখা গান বা যার সুর করা গান আপনারা প্রচুর শুনেছেন। সেই গানগুলো কি কি সেটা তো আমরা ওর থেকে শুনবই। আর তাছাড়া যেটা জানতে চাইবো বা যেটা জানতে পারবো সেটা হলো ওর লেখার প্রসেস, ও কিভাবে ঠিক শুরু করে, ওর ইনফ্লুয়েন্সেস। অ্যান্ড সোল কানেকশন পডকাস্টে যেরকম আড্ডা হয় ঠিক সেরকমই একটা জমজমাট আড্ডা হচ্ছে আজকে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। শুধু তার আগে একটা জিনিস বলে দিই, সেটা হলো মেম্বারশিপ ইজ অলরেডি ওপেন। আপনারা মেম্বারশিপ নিতে পারেন এই চ্যানেলের। এবং আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো আরেকটি চ্যানেল আছে আমাদের বৈঠক বলে, যেখানে উই টক অ্যাবাউট বুকস। সো সেই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন বা সেটা যদি এখনো ভিজিট না করে থাকেন, তাহলে নিচে দেওয়া লিঙ্কে অবশ্যই একবার ভিজিট করে আসবেন। সো লেটস গো টু দ্য এপিসোড। সো আজকে আমাদের সঙ্গে আছেন প্রসেন। হ্যাঁ, আপনারা অনেকেই এই নামটাতেই চেনেন ওকে, প্রসেন। একজন অত্যন্ত সুদক্ষ লিরিসিস্ট, শুধু না, একজন অত্যন্ত গুণী সুরকার এবং মিউজিশিয়ান ওভারঅল। প্রসেন, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ভাই ফর কামিং। আর প্রসেন আমার খুবই কাছের বন্ধুদের মধ্যে একজন, যারা ইন্ডাস্ট্রিতে বন্ধু বান্ধব হয়েছে আসার পর, যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে সেই অর্থে, তার মধ্যে প্রসেন একজন। তো আমরা তুই করেই কথা বলবো। তো অনেকেই বলে যে কেন তুই বলছেন, এই তোকে তুমি বলতে পারবো না আমি। না আমার তুইটা তো বর্তায় আর কি। হ্যাঁ, একদমই তাই। কেমন আছিস বল? ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, থ্যাংক ইউ ফর কামিং।
এটা বলতেই না আমার একটা নতুন লেখা গানের কথা মনে পড়লো। কিরকম? কিরে তুই কেমন আছিস বল, বাদ বাকি সব কারেক্ট আছে, জীবনটা টলমল। কিরে তুই কেমন আছিস বল। তো এরকমই আছে। কেমন আছিস? এমনি ঠিকঠাক সব? হ্যাঁ চলছে আচ্ছা, যেরকম ভাবে চলার। বেশ। হুম। তোর সঙ্গে আড্ডা মারার অনেকগুলো দিক আছে, অনেকগুলো জায়গা আছে। আমরা বিভিন্ন সময় এমনি বিভিন্ন রকম আড্ডা মেরেছি, বাট তোর বড় হয়ে ওঠা বা তোর লেখার ইনফ্লুয়েন্সেস এই নিয়ে খুব একটা কথা আমরা বলিনি। তো আজকে আমরা সেটা একটুখানি জানার চেষ্টা করবো যে তুই তোর বড় হয়ে ওঠাটা কোথায়? দেখ সেই যদি মানে শুরু করতেই হয় তাহলে ওখান দিয়ে করব। সেটা হচ্ছে আমার জন্ম হচ্ছে লোহিয়া হাসপাতালে, আচ্ছা, একদম বিডন স্ট্রিট, দর্জিপাড়া ওই চত্বর, হ্যাঁ। চিৎপুর চত্বর। এবং সেখানেই ছোটবেলা থেকেই মানে ওই মাঠে ফুটবল খেলতে যেতাম না, কিন্তু মা হঠাৎ ভর্তি করে দিয়েছিল স্কাউটিং গ্রুপে। আচ্ছা, তো স্কাউটিং গ্রুপের মানে ওখান থেকেই মানে এটা আমার ভাগ্যও বলতে পারিস, মানে যা খুশি আর কি। মানে ওই গ্রুপেরই তখন স্কাউট মাস্টার ছিল অনিন্দদা। রাইট। অনিন্দ চট্টোপাধ্যায়। আমাদের পডকাস্টে অনিন্দা এটা বলেছে হ্যাঁ, যে প্রসেন ওখানে ছিল। হুম। কারেক্ট, হ্যাঁ। তো এবার আমাদের যেটা হতো সারাদিনের কুকিং হতো, এটা হতো বাঁশ বাঁধা, বাসে চড়া, হ্যানা ত্যানা সব কিছু। যে যেটা ভালো পারে সে সেটা করে। রাইট। তো রাত্রিবেলা গিয়ে ক্যাম্প ফায়ারটা করতে হবে। হুম। মানে একটা ক্যাম্প ফায়ারে হয় তুমি একটা স্কিট করো, নইলে একটা, তখন তো আর সুর করতে পারতাম না, তখন মানে প্যারোডি বানাতাম। রাইট। তো ওরকম প্যারোডির কথা বলতে গিয়ে মনে পড়লো আর অনিন্দদার কথা যখন উঠলোই। তো এরকম তখন অনেক বয়স ছোট, আমরা একটা বাইরে একটা এক্সকারশন ক্যাম্পে গেছি। তো সারাদিন ধরে মানে প্রচুর খাটিয়েছে। মানে ব্যাকউডসম্যান কুকিং বলে একটা প্রসেস হয়। এই প্রসেসটা কিরম বলতো, যে একটা বাঁশের তো দুদিকে দুটো ইয়ে থাকে, ওই মানে বাঁধা জায়গা থাকে, দুদিকে দুটো নচ, মাঝখানটা ফুটো করে তার মধ্যে রান্না হতো। আচ্ছা। ডাল ভাত খিচুড়ি, তুই মানে বাঁশবাগানে যা পাবি হ্যাঁ, তাই দিয়ে হ্যাঁ, রান্না করতে হয়, হ্যাঁ। কোনো ইউটেন্সিল তুই ক্যারি করতে পারছিস। বেশ। তো এবার মানে বাঁশটাকে ইউটেন্সিল হিসেবে বাঁশটাই তৈরি হচ্ছে তোর হাঁড়ি। রাইট, হ্যাঁ। কারেক্ট, হ্যাঁ। তো এবার সেই দিন ফিরে এসে কিচ্ছু রান্না করতে পারিনি। আর নিয়ম ছিল তুমি যদি রান্না করতে না পারো তাহলে তোমরা খালি পেটে থাকবে, আচ্ছা। নিয়মটাই সেটা। হুম। এবার এসে আবার ক্যাম্প ফায়ার আছে, মানে সারাদিনে কোনো স্কোর করতে পারিনি, ক্যাম্প ফায়ার তো করতেই হবে। হ্যাঁ। এবার এসে তারপর দেখছি অনিন্দদা বসে কোথাও একটা চা খাচ্ছে। আমি বললাম, অনিন্দদা একটা প্লিজ হেল্প করো, পাচ্ছি না। হ্যাঁ, অনিন্দদা তখন একটা সেদিন রাত্রিরে একটা গান লিখে দিয়েছিল, আচ্ছা। শুনবি? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো রান্না করে উঠতে পারিনি, ওই হ্যাঁ। গল্পটাই বলেছিলাম। হ্যাঁ। অনিন্দদা বললো, তাহলে এরকম একটা গান গা দেখি। চাল ডাল মশলা গলো রে গলো রে, চুই চুই করে যে পেটের ভেতরে, একটু কেরোসিন ছিল মোদের, দিলাম উনান মাঝে, সে তো ধরে না যে, মোরা ফুঁদিয়ে দিয়ে সারা, কেউ ধরা রে ধরা, ও চাল ডাল মশলা গলো রে। আহা, ক্যা বাত। আচ্ছা, এরকম প্যারোডি করতি তোরা? এরকমই প্যারোডি হতো। আচ্ছা, তো বাহ। তো মানে এবার যদি তুই গান লেখা শুরু করিস তাহলে প্যারোডি থেকেই। আচ্ছা, এবার মানে- সেটা কত বয়স তোর তখন? ক্লাস 6-7 হবে। মানে তখন থেকেই এই শুরু হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, কারণ স্কাউটে গেলে তো Right. এইসবগুলো কিছু না কিছু একটা প্র্যাকটিসের মধ্যে থাকতেই হতো। ও, ওকে। এখন হয়তো আমায় দড়ি ধরে উঠতে বললে উঠতে পারবো না, কিন্তু গান লিখতে পারলে লিখতে পারবো। রাইট, ওই গান লেখাটা থেকে গেছে। গান লেখাটা থেকে গেছে। ওটা থেকে গেছে। হ্যাঁ। বেশ, একটা জিনিস বল যে তোর ছোটবেলায় মিউজিক্যাল ইনফ্লুয়েন্সেস বা কিরকম ধরনের গান তখন তুই শুনছিস, বা নতুন ধরনের গান কখন ঢুকলো তোর লাইফে? ছোটবেলা বলতে আমার গোটা ফ্যামিলি মিউজিক্যাল। আচ্ছা, মানে দিদিভাই হচ্ছে আমার নিজের দিদি, ন্যাশনাল স্কলার কত্থক ডান্সে। আচ্ছা। আর যেহেতু তখন একটু মানে আমার দিদি আমার থেকেও 9 বছরের বড়, মানে তখন একটু ক্রাইসিস জীবনও চলছে, বাবা সরকারি চাকরি করে। তো যেহেতু কত্থক ডান্স, সেহেতু বাবা নিজে তবলা শিখে ফেললো দিদিভাইয়ের প্র্যাকটিসের লোক রাখতে হবে বলে। আচ্ছা, তো এবার সেই বাবার তবলা শুনছি, জেঠু গান লিখতো, গান গাইতো, তো সারাক্ষণই এইসবই চলতো ঘরের এইসবই মধ্যে, চলতো, দেখতো। হ্যাঁ। হ্যাঁ, একটা ক্রিয়েটিভিটি চলছে সারাক্ষণ। বেশ। তো ওটা আলাদা করে ইনহেরিট করতে হয়নি আমার মনে হয়। আচ্ছা, এবং গান শোনা মানে তখন সেই মুহূর্তে যা যা
গান, আধুনিক যা যা গান, কানে আসতো পুরোটাই হিন্দি গান, গান, হ্যাঁ। মানে গানটাই হচ্ছে হার্ড ডিস্ক। এবং তুই কোনোদিন গান শিখেছিস সেই অর্থে? শিখতে ভর্তি করেছিল, হুম। কিন্তু তারপর যে গানের টিচার, সে বললো শোনো তোমার গলাটা একটু জোয়ারি গলা, তুমি না সারেগা পাদানিসা সব করো না। সে ঠিক বলেছে কি ভুল বলেছে আমি জানি না, হুম। বলছে যা পারো হিন্দি গান ফান গাও। আচ্ছা, আমি আচ্ছা, তখন দুলাপ নামিয়ে নামছি আর কি সিঁড়ির আচ্ছা, থেকে। আচ্ছা, আচ্ছা। ও মানে সেই অর্থে শেখাটা হয় না। একদমই না। এবার আহ, তোর গান লেখার, তখন ধর প্যারোডি লেখার কথা বললি, প্যারোডি তখন তুই লিখছিস, ঠিক আছে, কিন্তু তারপর তো একটা পয়েন্ট নিশ্চয়ই ছিল যেখানে কবি সুমন আসেন, মানে হুম, সুমন হুম, চট্টোপাধ্যায় হুম, আসেন, হুম, এখন তো হুম, কবি সুমন, হুম, সুমন হুম, চট্টোপাধ্যায় হুম, আসেন, হুম, আমাদের বোধহয় প্রত্যেকের লাইফেই খুব একটা ইম্পর্টেন্ট লোক। হুম, তারপর চন্দ্রবিন্দু, তারপর হুম, ব্যান্ড মিউজিক, এই হুম, পুরোটা তো হুম, একটা হুম, ইয়েতে তৈরি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সেই সময় তোর ইনক্লাইনেশনটা কোন দিকে ছিল? কোন কোন লিরিক তোকে খুব টানতো, বা কোন কোন লিরিক তোকে ইনফ্লুয়েন্স করা শুরু করে? সব কিছু, আচ্ছা। মানে মানে যার থেকে দেখ, মানে যদি পেটে খিদে থাকে তুই যা পাবি তাই খাবি। রাইট। তো তখন পেটে খিদে ছিল প্রচুর, মানে খিদেটা এখনো আছে আর কি। তো তখন মানে চন্দ্রবিন্দু চন্দ্রুর মতো ভালো লাগে, কবির সুমনের মানে সুমন চট্টোপাধ্যায় হুম, 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 চট্টোপাধ্যায়ের মতো ভালো লাগে। হ্যাঁ, নচিকেতা নচিদার মতো ভালো লাগে। তো সবারই ইনফ্লুয়েন্স একসাথে কাজ করেছে আমার মনে হয় হুম, হুম, আমার কাজের মধ্যে। হুম। তো তোর তখনকার সার্কেলে, হুম, তখনকার গান বাজনার সার্কেলে হুম। কার কার কিরকম কিরকম মানুষজন ছিল? তুই মানে কিভাবে ওই সময়টা কাটিয়েছিস, যেটাকে যৌবন বলে? যৌবন মানে একটা ঘটনা বলতে পারি আর হুম, কি। এটা হচ্ছে যে তখন আমি বাঁকুড়ায় পড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে। তো আমার এখানে একটা ব্যান্ড ছিল এলডোরাডো বলে। হুম। ওই নামটা বোধহয় ওই জন্যই কোনোদিন খুঁজে পাওয়া যায়নি তারপর আর। তো যাই হোক, তো এবার মানে ব্যান্ডটা ভাগাভাগি ছিল। আমি ধর সিঙ্গার সংরাইটার, বাঁকুড়ায় থাকি, আমাদের যে পারকাশনিস্ট সে আমার ক্লাসমেট, আবার এখানে যারা গিটারিস্ট তারা এখানে, ইবলু এখানে তখন ঈশানে বাজাতো। তো মানে আমরা কলকাতায় না জড়ো হলে হুম, মুশকিল হয়ে যেত, কিংবা ওদেরকে না টেনে নিয়ে গেলে হুম, হুম, প্র্যাকটিস করতে হুম, পারতাম না। হুম। তো সেই সময় উম, হঠাৎ একটা অপরচুনিটি আসে যে ব্যান্ডে মাতরম প্রথম রাইট, হইচই, রাইট, একদম। হ্যাঁ, হ্যাঁ, হইচই যখন রিলিজ করলো ব্যান্ডে মাতরম বলে একটা ইভেন্ট দিয়ে। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, তখন সবে ইঞ্জিনিয়ারিংটা পাশ করে একটা রিলায়েন্সের চাকরি করছি, মানে এই ব্রডব্যান্ড বিক্রি করার হ্যাঁ, সেলস ইঞ্জিনিয়ারিং হ্যাঁ। করছি। তো এবার যখনই ব্যান্ডে মাতরমের খবর পেলাম, তো আমাদের একটা লুকিয়ে ছুপিয়ে উপলদার বাড়িতে ডেমো বানানো ছিল। আচ্ছা, আর এই উপলদার গল্পে পরে আসছি। আচ্ছা। হ্যাঁ, তো তারপর সেই ডেমোটা জমা দিলাম, আমাদের অ্যাপ্রুভ হয়ে গেল। তো তারপর বাবাকে একদিন ফোন করে বললাম, বাবা, বললো হ্যাঁ ছেড়ে দে, এর বেশি আর কিছু বলতে হয়। আচ্ছা, আচ্ছা, বাহ! হ্যাঁ, তো এবার তারপর ছেড়ে দিয়ে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তারপর ব্যান্ডে মাতরমে তখন প্রথম বছর আহ, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ঈশান। রাইট। ১ম বছর। একদম প্রথম হ্যাঁ, বছর পৃথিবী, হ্যাঁ, তারপরে ঠিক, পৃথিবী, ঠিক, ঠিক। সেকেন্ড হয়েছিল পৃথিবী, হ্যাঁ, সেকেন্ড হয়েছিল পৃথিবী। ঠিক। আর আমাদের নাম করছি না, কিন্তু একজন ধোকা দিয়ে দিয়েছিল, একজন আচ্ছা, ব্যান্ড মেম্বার, মেন ব্যান্ড আচ্ছা, মেম্বার। আচ্ছা, ওই জন্য আমরা সেই ফাইনাল অবধি গিয়ে আর হাত তুলে দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। যাই হোক, তারপর যা হওয়ার হয়েছিল আর কি। হ্যাঁ। কিন্তু মানে পেসটা তখন থেকেই শুরু হয়ে গেছে, তখন থেকে গান বাজনা মানে গান করাটা শুরু বাজনায় হয়ে ঢুকে গেছে। গেছে। হ্যাঁ। হ্যাঁ, তো তারপর যেটা হলো, ইটিভি, তখন ইটিভি বাংলা ছিল, হ্যাঁ, ব্যাটা বেটির ব্যাটেল বলে একটা শো হতো। একদম মির্দার, ঠিক, ঋতুদি, ঠিক। রিদি শো করতো, রাইট। অ্যাঙ্কারিং করতো। এবার পেছনে বেশ কিছু পম পম বয়, পম পম গার্ল যারা বসে থাকতো আর কি, হ্যাঁ, হ্যাঁ। মাঝে মধ্যে ঢাকা ঢাকা ঢিকে ঢিকে ঢিস বলে যারা পম পম দোলা। ঠিক, ঠিক। হ্যাঁ, হ্যাঁ, কিছু তো পেলে পাবো, রাইট। বেকার বসে থেকে লাভ কি। হ্যাঁ, আচ্ছা। তো ওরকম। এবার যেহেতু আমিও গাইতে পারি, মৌও গাইতে পারে, তো আমাদের এবার মাঝখানে একটা গান গেয়ে দে, আমরা একটু হ্যাঁ, নিচেও হ্যাঁ, নেবো টুক করে। তো এবার যখনই মানে ব্রেক হতো, মির্দার বাথরুম পেতো, আমারও পেয়ে যেত, আচ্ছা, মির্দার পেছন পেছন যেতাম। আচ্ছা। ও মির্দা, দেখো না কিছু একটা, বলো না কিছু একটা, লিখতে ফিখতে তো হালকা পারি, এটা দেখো না কোথাও একটু চান্স ফান্স যদি হয়। তুই বলতে বলতে তারপর হঠাৎ রেডিও মির্চিতে 1 মাসের একটা ইন্টার্নশিপ আমায় অফার করলো। এটা কিসের ইন্টার্নশিপ?
এটা হচ্ছে পুজোর সময় ওই প্রচুর মানে 10 সেকেন্ড 20 সেকেন্ড ছোট ছোট অ্যাডের Right. ডিমান্ড পড়ে, হ্যাঁ ঠিক ছোট ছোট স্লটের। এবার সেটার জন্য একটু ম্যান পাওয়ারও দরকার পড়ে। তো আমি কোনোদিন রেডিও মির্চির অফিসে কিন্তু ভেতর অব্দি ঢুকতে পারিনি, পরে ঢুকেছি ইন্টারভিউ দিতে, কিন্তু তখন কিউবিকেলে বসেই লিখতে হতো। তো তখন লিখতে 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 ওই 1 মাস পরেই তারপর আমার এফএম ডেকে নিল, আমার এফএম, পাওয়ার এফএম। মানে তখন তুই কপিরাইট করছিস, মানে অ্যাডের কপিরাইটার, হ্যাঁ কপিরাইটার। আচ্ছা আচ্ছা। আর তখন ওই পাওয়ার এফএম এ দ্রোণদা কাজ করতো, হ্যাঁ চন্দ্রবিন্দু দ্রোণ আচার্য, দ্রোণ আচার্য, হ্যাঁ। রাইট। তো দ্রোণদা একদিন হঠাৎ বলল, মানে প্রফেশনালি গান লেখার কথা যদি আসিস, তো দ্রোণদা একদিন হঠাৎ আমরা লাঞ্চ করতে বেরিয়েছি, তো বললো প্রশান্ত একটা গান আছে লিখবি, অ্যাডের কাজ। অ্যাড ঠিক নয়, একটা ওই টেলি সিরিজ, তো তার গান এরকম একটা করেছি, লিখবি? বললাম দাও চেষ্টা করে দেখি। তো এটা হচ্ছে প্রথম আমার টাকা পাওয়া গান আর কি। আচ্ছা মানে একটা গান লিখে আমি টাকা পেলাম, মানে আচ্ছা। আর আমার কাছে এটা মানে প্রচন্ড মনে রাখার মতো একটা ইনসিডেন্ট, কারণ গানটা গিয়েছিল শুভমিতা আর নচিকেতা। আচ্ছা, মানে সেই সময় শুভমিতা নচিকেতা মানে মানে আমি প্রথম কম্বিনেশন পেয়েছি জীবনে, হিউজ ব্যাপার। হিউজ ব্যাপার। কিন্তু গানটা সেটা কোন গান? মানে সিরিয়াল না না খুব একটা একদম, popular হ্যাঁ গান। হ্যাঁ, ইটিভি টাইপের কোন একটা জি কিংবা ইটিভি ওরকম এবং type-এর। সেটার ওই মানে সিরিয়ালের টাইটেল সং টাইপের কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ। তো মানে সেটা তোর প্রথম সেই অর্থে আর্থিক অ্যাসাইনমেন্ট, পেড জব, পেড জব, পেড জব আর কি। হ্যাঁ, আচ্ছা। সেটা কোন সাল? এটা 2007। 2007, ঠিক। হ্যাঁ, সেই সময় আমার এফএম, পাওয়ার এফএম বেশ একটা স্ট্রং জায়গায় আছে। তো তারপর খুব একটা উচ্চ বাচ্চা হয়নি, নিজের গান তো নিজের মতো বানিয়েই যাচ্ছি, সেটা তো ঠিক আছে, ওটা তো পে না আনপেড সেটা ভাবছি না। তারপর আমার এফএম, পাওয়ার এফএম বেশ কিছু বছর চাকরি করার পর জয়েন করলাম ফিভার এফএম, ওখানেই বেশ কিছুদিন ছিলাম। তো এবার জানিস তো এফএম অফিসে যা হয় যে আমরাই কপি লিখছি, আমরাই গিয়ে ভয়েস ওভার করে দিচ্ছি, মানে এরকম হয়। ঠিক ঠিক। হ্যাঁ, তো এরকম একটা কপি লিখে মানে ঢুকছি আর কি ওই মোটা দরজাটা ঠেলে, তার মধ্যে দেখছি একটা ফোন, আননোন নাম্বার। হ্যালো, আমি ইন্দ্রদীপ দাশগুপ্ত বলছি। তখন ইন্দ্রদীপ দাস ছিল না, তখন চিরদীপ হ্যাঁ দাশগুপ্ত তখন ছিল না। হ্যাঁ, তো আমি তো শুনে এবার মনে হচ্ছে আমি কপি মানে ডাব করবো না, পা কাঁপছে তখন। কেন, আজকে সন্ধ্যেবেলা একটু আসতে পারবে? আর সেটা হচ্ছে প্রথম লে ছক্কার কাজ, রাজ ও চক্রবর্তী। আচ্ছা, সেটা কি আলিমোলা? না, আলিমওয়ালাটায় শ্রীজিৎদার নিজের ও লেখা। আলিমোলা তো ও নিজে লিখেছে। তুই কোন গান? বিন্দাস পাড়া। ও রাইট, বিন্দাসপাড়া। আচ্ছা, লে ছক্কা তার মানে তোর প্রথম সিনেমার কাজ? সিনেমার কাজ, কিন্তু বেরিয়েছে হচ্ছে অমানুষের ও মাই লাভ। রাইট, যেটা হলো মানে সেই অর্থে বিরাট হিট। হ্যাঁ, প্রথমেই একটা প্রথমেই কেমন এরা একটা বিরাট হিট, মানে প্রচন্ড আশা করে ফেললো লোকে আমার হ্যাঁ, উপরে। হ্যাঁ, হ্যাঁ। মানে ও মাই লাভ, আমি আদুরে আলাপ। নিজেকেই বিশ্বাস করতে পারছি না। ও মাই লাভ, আদুরে আলাপ। আদুরে আলাপ, হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো একটা মানে কি বলবো, সেই অর্থে বিরাট হিট গান, আজ অব্দি হিট গান। আচ্ছা, এইটাতে আমি আসবো, তার আগে তুই বললি উপলদার গল্পটা পরে বলছি। উপলদার গল্পটা শুনে নিয়ে তারপর আমি আবার এইখানে ঢুকবো। হ্যাঁ, এবার উপলদার আগে অনিন্দদা আসছে জীবনে, কারণ অনিন্দদাকে আমি ছোটবেলা থেকে চিনি। স্কাউটের থেকে অনিন্দদাকে চিনিস। তো এবার ওই এলডোরাডোর কথা বললাম না, যে হ্যাঁ, ব্যান্ডটা ছিল, তো তারা ওই পরম একটা ছবি বানিয়েছিল, মনে আছে? প্রথম বাচ্চাদের নিয়ে, না না, ওই আচ্ছা, যেখানে ক্যান বাজাচ্ছে, টিন বাজাচ্ছে, ক্যান বাজাচ্ছে, ওই যে ছেলেগুলোর ওদের ইন্সপায়ার করার জন্য তখন একটা মানে এরকম একটা অর্গানাইজেশন, একটা এনজিও এরকম একটা প্ল্যান করেছিল, ব্যান্ড কম্পিটিশন প্ল্যান করেছিল, যেখানে ওদের কথাই ছিল যে তোমরা মানে ইনফ্লুয়েন্স করতে আসছো, মানে তো সুতরাং তোমরা হয় কিবোর্ড একটা আর নইলে গিটার একটা, তার বেশি আর কিচ্ছু ইউজ করতে পারবে না, আর যদি কিছু ইউজ করো সেগুলো ইনোভেটিভ ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। ও ট্র্যাডিশনাল ওই ড্রাম ফার্ম ওই সব অত ঝ্যাম করা যাবে না। হ্যাঁ, তো এবার একটা ডিও স্প্রের ভেতর চাল পুড়ে শেকার বানালাম। আচ্ছা, তারপর একটা ডেচকি দিয়ে মানে বানালাম, একটা ডালডার কৌটো মা দিয়ে দিল, সেটা দিয়ে বেসটা হয়ে গেল, ড্রাম কিট কমপ্লিট। তারপর একটা গিটার তো ছিলই, শেখার গিটার, ড্রাম কিট, ব্যাস ওই দিয়ে হয়ে গেল। হ্যাঁ, পারফর্ম করলাম। তো করে আমরা মানে প্রথমবারই জিতে গেলাম আর কি। এবার সেটাই জাজ ছিল উপলদা আর রূপমদা।
এবার আমরা বসে আছি, উপলদা হঠাৎ ঝুঁকে আমার ইশারা করে ডাকছে। তখন উপলদার সাথে কোনো আলাপ নেই। হুম। আহ, আজকে সন্ধ্যেবেলা তোরা ফ্রি আছিস? বললাম, হ্যাঁ ফ্রি আছি। উপলদা বলছে ফ্রি নেই, এবার হতেই পারে, যা আছে সব ক্যান্সেল করে দেবো। একদম সেই সময় হ্যাঁ, উপলদা মানে বিশাল উপলদা মানে ব্যাপার। ফ্রি আছিস? আমি বললাম হ্যাঁ আছি। চ তাহলে আমার বাড়ি চ। এবার তখনকার সফটওয়্যার হচ্ছে কুল এডিট প্রো, বলছে তোদের এই গানটা এডিট মানে রেকর্ড করবো চল। আচ্ছা, সেই প্রথম এক্সপিরিয়েন্স একটা মাইক্রোফোনের সামনে যে একটা রেকর্ডিং আচ্ছা, করার আর কি। সামনে দেখছি ওয়েব ফর্ম যাচ্ছে এরকম ভাবে সস্তা করতে করতে, এখন যেটা খুব কমন আর হ্যাঁ খুবই কমন। হ্যাঁ। তো ওটা হচ্ছে উপলদা, মানে আচ্ছা, উপলদার মতো গ্রুমার মানে এবং অসাধারণ। উপলদা তারপরেও থেকে যেত তারপরেও অনেক মানে দিন। বহু এখনো, বহু হ্যাঁ, বহু এখনো আছে আর কি। এখনো মানে আছে। নতুন গান বানালেই আমি 2-3 জনকে মানে প্রথমেই শোনাতে হয়, তার মধ্যে একজন উপলদা, একজন শিলাজিৎ, মানে এরকম কয়েকটা নাম আছে আর কি, যাদেরকে আমার না শোনালে গানটা হলো কি না ঠিক বুঝে উঠতে পারি না। রাইট। এবার আমি ফিরি ও মাই লাভ হ্যাঁ, আদুরে আলাপে। হ্যাঁ, এবার সেই সময় হুম, যেরকম গান লেখা হচ্ছে হুম, রোশন, সেই সময় সিনেমার গানে একটা ধরনের গান লেখা হচ্ছে, তার আগে অব্দি একটা আমরা দেখেছি প্রিয় চট্টোপাধ্যায়ের একটা যুগ গেছে, হুম, প্রিয় হুম। চট্টোপাধ্যায়, তারপর গৌতম দা, গৌতম দা, ওরা লিখেছে সব বিভিন্ন হুম, রকম হুম, অন্যরকম। তখনকার লিরিকটাও তখন ওই পুরনো আধুনিক গানের একটু আধুনিক কিছু হয়েছে, কিছু কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে গানে, ঠিক হুম, আছে। হুম, হুম। কিন্তু যখন এই ও মাই লাভ আদুরে আলাপ এলো, এই যে দুটো একটা অদ্ভুত শব্দ, তার অদ্ভুত এই একটা, গানটায় কিন্তু ও মাই লাভ আদুরে আলাপটা ওয়ার্ক করেনি। তাহলে মানে কি ওয়ার্ক করেছে? তুই, বাংলা গানে তুমি থেকে তুইতে এসছে। এখানেই আমি আসতে চাইছিলাম। এবার আমাকে একটা কথা বল। প্রথম মানে কথা, আমরা তো তুই বলেই প্রেম করি। প্রেম, তুই বলে প্রেম সেই সময় কেন, সেই সময় বোধহয় শুরু হয়েছে, তার আগে অবধি তুমি ছিল। বড়বউও তুই তুই করে কথা বলা আমি কিন্তু দেখেছি আর কি। তুই হ্যাঁ, সেই সময় গানে আসেনি। গানে আসেনি, আমি প্রথম লিখেছি তুই করে। এবার কিন্তু এটা এবার আমার দেখ, হুম, মানে আমাকে এই প্রশ্নটাও করেছে, মানে অন্যান্য মিডিয়া আর কি, বড় করে ছেপেও ছিল যে শিলাজিৎ চন্দ্রিল প্রসেন এই তুই ইজ দ্য নিউ তুমি বলে হুম, একটা হুম, ক্যাল টাইমসে একটা হুম, ইয়ে করেছিল। হুম, কিন্তু ঘটনা হচ্ছে আমি একটাই কথা বলেছি, তুই নিয়ে তো প্রেমের গান, ঝিনটি তুই বৃষ্টি হতে পারতিস, কবেকার গান, তো রাইট, প্রেমে কারেক্ট। তুই লেখা যায় না। সিনেমায় প্রথম হয়েছে সেটা আলাদা কথা, এই আর কি। সেটাই কি ওয়ার্ক করে? তুইটাই কি ওয়ার্ক করে, নাকি এরকম একটা অদ্ভুত না তার মানে তো এটা নয় যে আমি যা গান লিখি প্রেমের বা যা ফরমাইশি গান লিখি সব তুই থাকে, না তা তো নয়, একদমই না। হ্যাঁ, একেবারেই নয়। যখন যেটা অর্গানিক্যালি আসে সেটা। এবার যখন এই গানটা ওয়ার্ক করে গেল, হুম, এই গানটা যখন হিট করে গেল, হুম, এবং শুধু তো হিট না, মানে হুম, হুম, বিরাট হিট, হুম। তখন তোর সঙ্গে কি ঘটলো, তারপরে কি ঘটলো? মানে তুই হঠাৎ লিরিক রাইটার হিসেবে হঠাৎ করে আরে একটা নতুন কেউ এলো যে নাকি এরকম একটা গান হুম, লিখেছে যেটা হুম, ফাটিয়ে হিট হুম, হয়ে গেছে, হুম। এরপর কি বদলালো, মানে হোয়াট চেঞ্জ? তোর কিছুই বদলায়নি, বদলালো যেটা সেটা হচ্ছে তখনও তো রেডিওতে কাজ করতাম, করতে করতেই এই উম, এটা লিখছি সেটা লিখছি এগুলো হচ্ছিল। মেন যেটা বদলালো সেটা হচ্ছে যে দেখ কপি লিখতে কতক্ষণ লাগে, 10 মিনিট ম্যাক্সিমাম। মিটিং করতে বেরোলে 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু একটা তো গোটা অফিস করতে হচ্ছে। তার মাঝখানে টুকটাক জিৎ গাঙ্গুলি কিংবা আইডি সুর পাঠাচ্ছে সেটাও লিখছি। কিন্তু একটা টাইমের পর গিয়ে মনে হলো যে আমি অফিসের থেকে পয়সা নিচ্ছি মাসে মাসে, আর আমার ফ্রিল্যান্স জবটাও অফিসে বসেই করছি, তো তাহলে দে এবং চাকরিটা। তখন তখন আসছে তোর কাছে লিরিক রাইটিং আসছে? আসছিল, হ্যাঁ। এবার ওটা বেড়ে যাওয়ার পরেই আর কি যেটা হলো, হুম, মানে ধর ওমাই লাভের পরেই মন মাঝিরে, মানে Right. ব্যাক টু ব্যাক আর কি চলছে আর কি। তারপর হ্যাঁ, তো তারপর দেখলাম যে না তাহলে ওদেরকে মানে এরকম বিরক্ত করে লাভ নেই, মানে ইউ গেট আ নিউ কপিরাইটার, এবং তারপর তুই চাকরিটা ছেড়ে দিলি ছেড়ে দিলাম। হ্যাঁ, এবং প্রপারলি তুই লিরিক ফ্রিল্যান্সার, রাইটিংটাকে একদম 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 প্রফেশন হিসেবে নিয়ে নিলি। একদম। এবার মানে এই যে তোর পরপর হিট তৈরি হচ্ছে, যখনই হিট তৈরি হয় হুম, হুম, তখনই লোকের এক্সপেকটেশন তৈরি হয়, প্রসেনের গান মানে একটা কিছু আলাদা হুম, শুনবো, হুম, বা হুম, প্রসেনের গান হুম, মানেই সেটার মধ্যে লিরিক্যালি তার একটা পাঞ্চ থাকবে, হুম, লিরিক্যালি তার হুম, মধ্যে একটা ইয়ে থাকবে। হুম। এটা কোথাও একটু বেশি এক্সপেকটেশন সেট করে কি, এবং সেটা কি তোর উপর বেড়ে চাপ? গেছে তো ওটা নিয়ে তো চাপ খেয়ে যাই। সেটা হয়, এখনো হয়। এখনো হয়। সেই সময় কিরকম হয়েছিল বল? এখনকার তো অনেকটা দিন, অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, ধর অনেকটা ম্যাচুরিটি বেড়েছে। সেই সময় তো তুই একদম নতুন ছিলি। সেই সময় অনেক সুবিধে বেশি ছিল। কিরকম? না,
কারণ যখনই যেটাই লিখছি সোজা ভাষায় লিখছি হয়ে যাচ্ছে। এবার এখন বয়স বাড়ার সাথে সাথে একটু লিখতেও তো আলাদা ইচ্ছে করতে পারে। কারেক্ট। সেটা করছি যখন বলছে না না তুই 20 বছর আগের লেখাটা লেখ, ওটা একটা মাঝে মধ্যে লাগে, একটু সময় চেয়ে নিয়ে হয়ে যায় আর কি। আমাকে আরেকটা কথা বল, এই যে লিরিক বিষয়টা, যখন এটা দুভাবে লিরিক হয়, একটা হলো লিরিকের উপর সুর হয়, একটা হলো সুরের উপর লিরিক হয়। রাইট। তুই বেশিরভাগ ক্ষেত্রে বোধহয় সুরের উপর লিরিক করেছিস। করেছি বেশিরভাগ। একদমই একদমই। তোর কোনটা মনে হয় ইজ বেটার টু ওয়ার্ক, মানে তুই অ্যাজ এ লিরিসিস্ট তোর কি মনে হয় প্রথমে সুরটা পেলে তোর সুবিধা হয়? সুর আমি দুটো ক্ষেত্রেই কমফোর্টেবল। এবার খুব অনেস্টলি বলছি আর কি, মানে যেটা হচ্ছে ধর কেউ আমায় বললো যে মানে তুই আগে লিখে দে তারপর সুর করব, এটা করতে গেলে আমি যেহেতু সিঙ্গার সংরাইটার কম্পোজার যেহেতু রয়েছে, নিজেও একজন সুরকার, হ্যাঁ, তো এবার আমি যখন লিখি একটা সুরের ধারণা মাথায় চলেই আসে অটোমেটিক্যালি, একদম ওটাকে অ্যাভয়েড করতে পারি না, তো কিন্তু সেটা বলি না। রাইট, মানে সুরটা তুই বলিস না, সুরটা বলি না, হ্যাঁ। কিন্তু একটা লিরিক লিখতে গেলে তোর তো একটা লিরিক লিখতে গেলে আরেকটা, মানে এটা হচ্ছে লিরিকের উপর কেউ সুর করলে এটা আমার লিরিক লেখার একটা, ওটা চেপে যাওয়া ভালো আর কি। আর সুরের ওপর লিরিক লিখতে গেলে যেটা হয় ওটা মানে আমি মাঝে মধ্যেই স্ক্যানিং বদলে দিই। কিরকম মানে বদলে দিই? মানে ওরকম ভাবে তো বলতে পারবো না, মানে ধর একটা এক্সট্রা একটা টুকু, মানে টুকুটা অ্যাড করে দিলাম। মানে আমার যে লেখাটা লিখতে গিয়ে মনে হলো ওটা দরকার, কোন হলে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। তো এটা নিয়ে একটু কেস খেয়েও যাই, কিন্তু তারপর নিজেকে চাবুক মেরে ফেলেছি। বেশ। তুই অ্যাজ এ সং রাইটার, কম্পোজার, একটা তোর সেলফ যেটা তুই সং রাইটার কম্পোজার হিসেবে, যেমন তুই অন্যের লেখাতেও সুর করেছিস, প্রচুর করেছিস, রিতমের লেখাতে করেছিস, দীপাংশুর লেখাতে করেছিস, তোরা তো একসময় তোদের একটা দলই ছিল হুটখোলা কবিতারা, তাই তো? হুটখোলা কবিতারা, সেটা তো একটা মানে অফিসের গান, মানে আমার তো দুর্দান্ত প্রিয় গানের মধ্যে একটা। আমার একটা কথা বল, তোর তো 3-4টে সেলফ আছে, মানে একটা হলো তুই নিজের লিখে নিজে সুর করিস, অন্যের লেখাও সুর করিস, আবার শুধু লিখিস। তোর পার্সোনালি তোকে যদি জিজ্ঞেস করি কোনটা সবচেয়ে বেশি এনজয় করিস তুই? আমি না সবকটাই এনজয় করি, কারণ মানে ব্যাপারটা একটু অন্য দিক দিয়ে অ্যাপ্রোচ করি। যে ধর সকালবেলায় আমাকে একটা প্রচণ্ড দুঃখের সিকোয়েন্সের গান লিখতে হচ্ছে, আবার বিকেলবেলায় আরেকটা নাচের গান লিখতে হচ্ছে, সুতরাং মাথার মধ্যে অনেকগুলো সুইচ ক্রিয়েট করতে হচ্ছে, যখন অন অফ অন অফ অন অফ অন অফ অন অফ, তো প্রত্যেকটা সুইচই তো আমার। এই অন অফটা করতে পারিস? হ্যাঁ, ওটা হতে হয়, এবার প্রসেসে ঢুকে পড়েছি, তো এবার ওটাকে ওই মেন সুইচ অফ করতে পারবো না। একটা কথা বলো আমাকে প্রশ্ন, সেটা হলো যখন তুই একটা গান লিখিস, যখন গানের একটা সিচুয়েশন আসলো যে ধরে একটা ছেলে একটা মেয়ের মধ্যে প্রেম হচ্ছে এবং প্রথমবার সে প্রেমে পড়েছে, এইটা তোর একটা সিচুয়েশন, এবার তোর মাথায় মানে হাউ ডু ইউ অ্যাপ্রোচ দিস, মানে কি করে কি ভাবিস তুই? খিস্তি করা যায় না, এনিওয়েজ জোকিং না, মানে আমার গান লেখার ক্ষেত্রে তাহলে একটু প্রেম নিয়ে কথা বলি। নিশ্চয়ই, অবশ্যই। তো আমার জীবনে 3টে প্রেম, একটা ওই স্কুল থেকে কলেজের শিফটিংয়ের টাইপের একটা প্রেম, মাঝখানে একটা বিয়ে, তারপর একটা প্রেম যেটা এখনো চলছে। যাই হোক, তো এবার যখনই প্রেমের গান লিখতে হয় আমি কোনো না কোনো একটা রেফারেন্সে চলে যাই। বেশ, তাদের সাথে কীরকম সময় কেটেছে, তাদের সাথে কীরকম খুশির সময়, দুঃখের সময়, ঝগড়ার সময়, সেগুলোই মনে পড়ে যায় আর কি। সেগুলো মনে তো সবারই পড়তে পারে, কিন্তু আমার বক্তব্য হলো যে তুই মনে তো সবার পড়ে, এরকম লেখা তো সে লিখতে পারবে না। আমি তো তাদের দেখে মানে এখনো সবার সাথেই কফি ডেটে যাই, গিয়ে তাদের থ্যাংক ইউ দিই যে ভাগ্যিস প্রেমটা করেছিলাম, ওই জন্য খানিকটা কন্টেন্ট পাই। এবার তোর তার মানে তোর গানের মধ্যে পার্সোনাল ইনফ্লুয়েন্স একদমই পার্সোনাল সবসময় থাকে। আচ্ছা আচ্ছা, তুই কিভাবে দেখিস প্রেমটাকে? তোর জন্য প্রেম কি?
আমার জন্য প্রেম মানে শুধুই প্রেম, বিয়ে নয়। আচ্ছা, মানে সেটা সেটা বিয়ে করে বিয়ে বুঝেছিস? বিয়ে অবধি গড়ালে গন্ডগোল আছে। হালকা আমার মনে হয় মানে বেশ, সেটা তোর পার্সোনাল ব্যাপার, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। কিন্তু মানে তুই যখন মানে তোর এই যে প্রেমের ছোট 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 ইমোশনস, হুম যে ইমোশন গুলো তোকেও হুম, গানে হুম, লিখতে হয় হুম, বা হুম, কমিউনিকেট করতে হয়, লোকজনের হুম, অবধি পৌঁছতে হয়, হুম। তুই যখন প্রেমে থাকিস বা তুই যখন প্রেমের চিট প্রথম আমি তো পড়িস, এখনো প্রেমেই আছি। সবসময় প্রেমে থাকাটাই স্বাভাবিক, তা না হলে হুম, লিখবি কি করে? হুম। এবার তোর জন্য তুই প্রেমটাকে কিভাবে দেখিস? মানে তোর জন্য কি প্রত্যেকটা ইমোশন খুব বাইরে থেকে দাঁড়িয়ে তুই দেখার চেষ্টা করিস বা বোঝার চেষ্টা করিস, নাকি তুই নিমজ্জিত থাকিস, কোনটা? না, সেটা নিজের গানের ক্ষেত্রে হলে নিজের মতো করে দেখি। হুম আর যদি অর্ডারই কাজ আসে, মানে তখন জিজ্ঞেস করি যে এটা মানে ছেলেটা বলছে না মেয়েটা বলছে। এইখানেও আরেকটা ব্যাপার আছে, ওই যে খুশি আর দুঃখের কথা বললাম, হুম সেখানে আমাকে তো অর্ধনারীশ্বর হয়ে যেতে হয় কখনো কখনো, ছেলে হয়ে লিখতে হয়, তারপরেই মেয়ে হয়ে জবাব দিচ্ছি তার। ঠিক তো সেখানেও একটা মানে সুইচ অন সুইচ অফ করতে লাগে। ঠিক। তো মানে ওই আর কি, মানে ওরম ভাবে হয়ে যায় দেখি। এবার প্রেম মানে ব্যাপারটা কি বলতো, প্রেম বিষয়টা এক একটা মানুষ, এক একটা এন্টিটি, মানে প্রত্যেকের জন্যই প্রেম বোধহয় প্রেমী, হুম কিন্তু তাদের প্রত্যেকের তো মানে দেখার দৃষ্টিভঙ্গি তো আলাদাই হয়। হুম এবার আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি তোকে, এই যে ইমোশনস, এই যে দুঃখ, হুম হুম এই যে রাগ, এই যে ভালোবাসা, এই যে খারাপ লাগা, এই যে ভালো লাগা, হুম এই যে একটা অদ্ভুত প্রেমের যে একটা প্রেমের যে একটা সেলিব্রেশন আছে, হুম হুম এই পুরোটা একজন আর্টিস্ট হিসেবে হুম তুই যখন প্রেমের মধ্যে আছিস, হুম তুই তো তার সঙ্গে তুই যখন একজন প্রেমিক, হুম তুই যে তখন প্রসেনও, হুম আবার তুই একজন লিরিক রাইটারও, হুম এই তিনটে এন্টিটি আছে। হুম লিরিক রাইটার প্রসেন কি হুম এই যে যে প্রেমিক প্রসেন, তাকে হুম। কি বাইরে থেকে দেখে যে আচ্ছা দেখে তার তো, মানে এই মালটা এই ফিল করছে এখন? অবশ্যই দেখে। আরে ওই একটা নামটা ভুলে যাচ্ছি, ওটা খুব খারাপ হচ্ছে। হ্যাঁ, কথোপকথন, পূর্ণেন্দু পত্রী, হ্যাঁ 5খানা সিরিজ। রাইট। ওখানে মনে আছে মানে মানে যিনি লিখছেন হুম তিনি কলেজ স্ট্রিটের একটা পাশের কেবিনে বসে শুভঙ্কর আর নন্দিনীর প্রেমের গল্প শুনছে। ঠিক। তারা কিন্তু ডিভাইডেড একটা প্রেম, মানে নন্দিনী বিবাহিত, শুভঙ্কর ব্যাচেলার। তারা এসে কথা বলছে, আর পাশের কেবিনে বসে কেউ তাদেরকে টিপ করেই যায় আর কি চাটা খেতে ওই সবাই, যে তাদের ওই গল্পটা শুনবে। আমি ধর ওই থার্ড লোকটা। হুম। এবং সেখানে তুই বসে প্রেমিক প্রসেনের সঙ্গে তার প্রেমিকার কথোপকথন শুনিস। কথোপকথন শুনি, সেটা বানিয়েও নেওয়া যায় ঘরে বসে বসে। রাইট। যখন তুই সুর করিস, হুম তুই নাকি খুব মানে আমাকে দীপাংশু একবার বলছিল, হুম। যখন তুই কিচ্ছু চাইনি সুর করেছে, ও হুম, হুম। লিখেছিল অনেক বড় নাকি। বিশাল বড় হ্যাঁ, লিখেছে, বিশাল হ্যাঁ, বড় লিখেছিল, হ্যাঁ। সেটাকে মধ্যে থেকে নাকি তুই কিছুটা বেছে 3টে প্যারা, হ্যাঁ। হ্যাঁ তুই নাকি খুবই ইনস্ট্যান্ট সুর করেছিলি। হুম হুম আমাকে দীপাংশু বললো যে প্রথমে গিটারটা গিটারটা নিয়ে বললো হ্যাঁ হয়ে গেছে সুর, হুম মানে হুম, ইনস্ট্যান্ট। এই যে এই মানে এত তাড়াতাড়ি কি করে প্রসেস হয় তোর মধ্যে সুরটা? সেটা তো আমার সিপিইউ কে জিজ্ঞেস করতে হবে। সেটা তুই কোনো মানে সেটার কোনো না না, তো তোকে শুরুতেই বললাম না যে মানে ছোটবেলা থেকে কানে মিউজিকটা ঢুকে ঢুকে কানটাই হ্যাঁ। একটা মানে ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে হয়তো। হুম, হুম, হয়তো হুম। মানে আমার সিনিয়ররা বলতে পারবে যে হুম, বিষয়টা কি অ্যাকচুয়ালি। হুম। কিন্তু মানে আমার খুব একটা চাপ নিতে হয় না, এটুকু দেখেছি। তুই যখন আমি হাওয়া বদলের লিরিক হুম, সেশনের সময় আমরা একসাথে বসেছি, একদম। তখন কয়েকটা গান, যেমন ওই গানটা তোর পাপা 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 পারুনি ধরতে, এটা যেমন একটা গান, তার সঙ্গে আরেকটা গান ছিল ওই রুদ্র যেটা গিটার বাজিয়ে গাইছিল, কি জানি গানটা? হ্যাঁ, এ বাবা আমিও ভুলে আরে যাচ্ছি। অরিজিতের গলায় ছিল, অরিজিতের গলায়। আরে একটা বারে বসে গাইছিল, বারে না, ওই পার্টিতে একটা বসে, পাব টাইপের, হ্যাঁ পার্টিতে, কি হ্যাঁ। গানটা? আরে ওই গানটা হলো মনে পড়লে অকারণ, কাউকে বলা বারণ। না, এটা এটা ও অংশু। এটা অংশুমানের লেখা, অংশুমান। রাইট, কারেক্ট, এটা অংশুমানের লেখা। আরেকটা গানও তোর লেখা আছে, আরো দুটো গান তোর লেখা আছে, 3টে গান তোর লেখা আছে বোধহয় দুটো, একটা এটা, আরেকটা অন্য একটা কিছু রোমান্টিক হবে। রাইট। আর আরেকটা অংশুর লেখা ছিল ভয় দেখাস না ভয় দেখাস না প্লিজ, সেটা তো আলাদা, হুম। হ্যাঁ সেটা তো লেখা ছিল, ওটা তো হ্যাঁ কারেক্ট। আরেকটা গান, কোন গান তোর লেখা ছিল বলতো? হাওয়া আরেকটা বদলে? বোধহয় সিয়াতোদার লেখা। তুই কি হাওয়া বদলে একটাই গান লিখেছিলি? মনে তো তাই হয়, কারণ ওই গানটাই আমার বারবার মনে পড়ে, হাওয়া বদলে। আমারও তাই মনে পড়ে, ইনফ্যাক্ট ওই গানটাই আমি সবচেয়ে বেশি শুনিও গিয়ে ঘুরে ঘুরে। তোর ধর লিরিক রাইটিং, লিরিক লেখার পরে কোনোদিন মনে হয়নি গল্প লেখার কথা বা স্ক্রিন প্লে লেখার কথা?
লিখতাম তো এক সময়, মানে প্রথম যখন ওই রেডিওর চাকরিটা ছাড়ি, একসাথে তো কিছু করতে হবে, তো আমি আর রিতম মিলে একসাথে তখন সানন্দা টিভি লঞ্চ করেছে, রাজদার প্রথম নায়িকার জোশ, ঠিক, হ্যাঁ। তো আমি আর রিতম মিলে নায়িকার স্ক্রিপ্ট লিখতাম। স্ক্রিপ্ট রাইটিং ব্যাপারটা তো হ্যাঁ, লিরিক তো- রাইটিং এর থেকে সম্পূর্ণ আলাদা। তাজুদা আর পদ্মদা স্ক্রিন প্লেটা বানিয়ে দিত, আর আমি আর রিতম ডায়ালগ লিখতাম। আচ্ছা, তো মোটামুটি 120-25টা মতো এপিসোড তো লিখেছি আর কি। লিখেছিস। তারপর আর খুব একটা স্ক্রিপ্ট লেখার মানে ইচ্ছে হয়নি, কারণ গান লিখতে বেশি ভাল লাগে। আচ্ছা, মানে এটা তুই বুঝে গেছিস স্ক্রিপ্ট হ্যাঁ, লিখে। আমার গান লিখতে বেশি ভাল লাগে। হ্যাঁ, আমার যেমন মানে আমি স্ক্রিপ্টটাই লিখতে পছন্দ করি, গানটা লিখতে পারি না, চেষ্টা করি না তা না, হুম, হ্যাঁ মাঝে মাঝে হুম, কয়েকটা গান হয়েও যায় ঠিকঠাক, বাট ওই আর কি। কিন্তু তোর ক্ষেত্রে গান লেখাটাই তোর আমার প্রধান- কমফোর্ট জোন আর কি। তোর হ্যাঁ। কমফোর্ট জোন। হুম, হুম, তুই যখন লিরিক লেখা শুরু করলি প্রসেন, তারপর থেকে বাংলা লিরিকে হুম, একটা বড় পরিবর্তন তো হলো। হুম, সেই পরিবর্তনটাকে তুই তো মানে উইটনেসও করেছিস। হুম, সে বিভিন্ন লিরিসিস্ট এসছে, হুম, বিভিন্ন রকম হুম, নতুন নতুন হুম, লেখা এসছে। হুম। অনুপম একটা অন্য রকম, দারুণ একটা, হ্যাঁ, অন্য একটা বিপ্লব সৃষ্টি করে Right, ফেলেছে একটা বিপ্লব রীতিমতো, হ্যাঁ। সৃষ্টি করে ফেললো। এইটাকে তুই কিভাবে উইটনেস করেছিস, আর তোর লেখায় কিভাবে চেঞ্জ হয়েছে এই থ্রু আউট দিস জার্নি? লেখায় চেঞ্জ বলতে আমি সেরকম করে কিন্তু কিছু নোটিস করিনি। তার কারণ হচ্ছে যে আমি আমার ভাষায় কথা বলেছি। হুম, তো সেক্ষেত্রে আমায় তো কোনো প্রোটোকল মেনটেন করতে হয়। আমি অশিক্ষিত, প্রথমেই বলে রাখি। যেটা একটা সুবিধে আছে যে আমি যে কোনো দিকে যেতে পারি ব্যাকরণ না মেনে। হুম, তো সেটা আমার ক্ষেত্রে আমার মনে হয় মানে আমাকে হেল্পই করেছে। মানে যে, হ্যাঁ, তুমি ৭-৫ ভেবো না, যা মনে হচ্ছে লিখে দাও। হুম, এই মানে তুই যতটা সোজা হয়ে বলছিস ততটা সোজা না ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু মানে কিন্তু তোর লেখার মধ্যে কি পরিবর্তন কখনো লক্ষ্য করেছিস, যে ওই সময় যে লেখাটা লিখছিলি এই সময় এসে যে লেখাটা লিখছিস? না, সেরকম খুব একটা নয়। তার কারণ মানে দেখ, তখনও যেরকম খানিকটা মানে অর্ডারি লেখা লিখতাম, খানিকটা নিজস্ব লেখা লিখতাম, খানিকটা অর্ডারি সুর, খানিকটা নিজস্ব কম্পোজিশন। এখনও সেটাই রয়ে গেছে। তো অর্ডারটা অর্ডারের জায়গায়, মানে আমি সার্ভ বিরিয়ানি করতেই পারি তোকে, কিন্তু বাড়িতে গিয়ে ডাল ভাতই খাও, ওরকম। একজন লিরিসিস্ট হিসেবে, হুম, হ্যাঁ, যদি কেউ এক্সিস্ট করতে চায় এই হুম, মুহূর্তে হুম, হুম, কলকাতা শহরে বা হুম, বাংলা ইন্ডাস্ট্রিতে, হুম, বাংলা হুম। জগতে, তার মানে সেটা কি একটা পসিবল কেরিয়ার অপশন বলে তোর মনে হয়? না, পসিবল কেরিয়ার অপশন কেউ যদি মানে বাড়ির থেকে ভেবে বেরোয়, আমার মনে হয়, আমার ধারণা এটা, যে বাড়ির থেকে ভেবে বেরোয় চটি পড়ে যে আজকে আমি লিরিসিস্ট হব, হুম, এটা কিন্তু মুশকিল। দেখ, গান শেখার স্কুল হয়, হুম, মিউজিক শেখার স্কুল হয়, হুম। কোথাও গান বানানোর স্কুল হয়? না, গান লেখার স্কুল হয় না তো। গান লেখা বা গান বানানোর স্কুল না, হয় না, কিন্তু হয় না। কেউ কোথাও গান, এখানে গান বানানো শেখানো হয় না, আমরা, এরকম লেখা কেউ- আছে না, কোথাও? একেবারেই নেই। তো ওটা পুরোপুরি নিজের ধারণা, এবং মানে তাই তো আমার এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স এবং হ্যাঁ এক্সপার্টাইজ, যাই বল আর কি। হ্যাঁ, যেটা ন্যাচারালি আসছে সেটা, এবার সেটা যদি ভালো লেগে যায় তখন একটু ইন্সপিরেশন হবে, সাহসও বেড়ে যায়, হুম, এই। হুম। কিন্তু ধর মানে কেউ লিরিক লিখতে গেলে বা লিরিক ভাবতে গেলে হুম, যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা প্রসেনদা আপনি তো একটা মানে বিখ্যাত লিরিসিস্ট, আপনি তো প্রচুর সেলিব্রেট, প্রচুর লিরিক লিখেছেন আপনি। আমি বিখ্যাত না, বিষখ্যাত। হ্যাঁ, কি একটা সিনেমার হ্যাঁ, ডায়লগ হ্যাঁ, না, একটা সিনেমা ছিল না, হ্যাঁ, হ্যাঁ, সিরিজ না, ওটা বোধহয় বীরসার একটা ছবি ছিল, বিখ্যাত। হ্যাঁ, বিষখ্যাত। হ্যাঁ, অনির্বাণ বলেছিল, অনির্বাণ হ্যাঁ। বলেছিল, হ্যাঁ। আমি বলছি যে এই যে তোকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি আপনার থেকে জানতে চাই হুম, যে লিরিক লিখতে গেলে হুম। আমার কি কি করা উচিত, প্র্যাকটিস, কি প্র্যাকটিস? লেখা, মানে কারণে অকারণে লেখা প্র্যাকটিস করো। তুইও কি সেটাই করেছিস? এখনো করি, মানে 4 লাইন হলেও লিখি, মানে সেটা কাজের হোক অকাজের হোক। হুম, আবার এরকম হয়, মাঝরাত্রিরে ধর এপাশ থেকে ওপাশ করছি আর কি, পাশ বালিশ নিয়ে, তখন একটা লাইন মাথায় এলো, হেভি লাগলো, কিন্তু ল্যাদ খেয়ে ভাবলাম যে সকালে উঠে লিখবো, ঠিক আছে, উঠে আর মনেই পড়ছে না, এরকমও হয়। এরকমও হয়। হ্যাঁ, কি করে ডিসাইড করিস যে ধর 6টা লাইন লিখলি, হুম, আর ধর তোর 6টা লাইনের মধ্যে তুই 6টা রাখতে পারবি না, 4টে রাখতে হবে,
এ কাটিস কি করে, এই এডিট গুলো কি করে করিস? এটা মানে ওরকম কোনো স্পেসিফিক ইয়ে আছে নাকি তুই মানে ইনস্টিংক্টের উপরেই বেস করে করিস? ইনস্টিংক্টেই বিশ্বাস করা উচিত আমার মনে হয়, আমি তাই করি। যে যেটা মানে সুরের সাথে মেশার পর যেটা আমায় একটা কমপ্লিটনেস দিচ্ছে একটা গানের, তো ওটাকেই রাখা উচিত। সেখানে আমার দুটো লাইন যদি হেভি কবিতা কবিতা লাগে, ওটা আমার ছেটে দিতেও কোনো অসুবিধা নেই, কিন্তু গানটাকে গান হতে হবে। এই গানটাকে গান হতে হবে মানে এটা কি একটু এক্সপ্লেন করতো, মানে গানটাকে গান হতে হবে মানে কি বলতে চাইলি? মানে ধর যদি তোকে বলি, আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে, জীবন কথা বলে সবাই চুপ, ধর এটা যদি তোকে বলি, এটা একটা গান তো। এবার সেটা যদি বলি, আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে, জীবন কথা বলে সবাই চুপ, এই দুটোর পার্থক্য তুই নিজে বুঝেন। তো তোর কাছে যখন সুর আসে, তার মানে সুরের অনুযায়ী লেখা এবং লেখা অনুযায়ী সুর, এই দুটোই, দুটো। হ্যাঁ মানে দুটোকে একসাথে মানে বর্বও হতে হবে, নইলে তো থাকতে পারবে না এক ঘরে। তোর নিজের কম্পোজ করা গানের মধ্যে বা নিজের লেখা গানের মধ্যে প্রথম দিকের যখন গানগুলো এখন শুনিস, তো তোর কি মনে হয়, শুনে কি মনে হয় ইস এটা একটু বেটার লিখতে পারতাম, ওটা একটু ইয়ে হতে পারতো? এখন কেন, আমার গানটা বেরিয়ে যাওয়ার পর প্রত্যেকবার মনে হয় যে বাবা, এই গানটা যদি, এই লাইনটা যদি অন্য লাইন লিখতে পারতাম, এই শব্দটা যদি অন্য একটু হতো, মানে যেটা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু ওই জন্য একটু কনসাস থাকতে হয় যখন কাউকে মানে মেল করছি বা গান পাঠাচ্ছি বা গান লিখছি কোথাও বসে, ফাইনাল ডেলিভারি করছি, তখন একবার স্ক্রুটিনি করে নিতেই হয়। একবার কেন 10 বার আর কি। একবার বেরিয়ে গেল মানে তো গেল, আমি তো মরে যাব, গানটা থেকে যাবে। লোকে গালাগালি করলে তো আমাকেই করবে। ধর একটা গানকে স্কুটিনি করছিস তুই, ধর মানে গানটা লিখলি, লেখার পর তুই যখন ভাবছিস যে আচ্ছা এই গানটা আমি একবার শুনি, একবার পড়ি, একবার নিজে গেয়ে গেয়ে ইয়ে করি, তখন কি কি মানে কি কি জিনিস মনে হয় যে আচ্ছা এইটা মানে ওটা কি ওই সেম লজিকেই করিস যে যেখানে গান এবং কথাটা একেবারে? এখানে তোকে যদি মানে বলতে হয়, ধর মানে আমায় যদি একটা আইটেম নাম্বার লিখতে দেওয়া হয়, আমি আইটেম নাম্বারটা শুনে গেয়ে নিজের নাচতে ইচ্ছে করছে কিনা দেখে নিই আগে, নেচে। যে আমি এনজয় না করলে তোকে এনজয় করাতে পারবো না। আবার একটা স্যাড সং যদি আমি দুঃখ না পাই, তাহলে তোকে দুঃখ পাওয়াতে পারবো না। তো সেই জাজমেন্টটা তো আমারই, মানে তারপরে তো হয় গান ভালো নইলে খারাপ। তার মানে প্রথমে তুই একজন লিসনার, তারপর আমি একজন, হ্যাঁ একদমই, মানে প্রথমে রাইটার, তারপর একজন লিসনার। হ্যাঁ, এবং সেই লিসনার রাইটারকে বলে যে এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, এটা নিতে পারছি না, যাও। এইটাও আমিও একটা রিসেন্ট একটা টাইম হয়েছে আমার। কেন, এটা তো তোরও মনে হওয়া উচিত, যে কারোর মনে হয়। আমারও মনে এটা একটা পয়েন্টে ছিল যখন অবধি অনেকগুলো ব্যাগেজ থাকে মানুষের মাথায়। আমার ছোটবেলার কথা বলছি, মানে যখন আমি প্রথম ইন্ডাস্ট্রিতে আসি বা প্রথম শুরু করছি, তখন এই ব্যাগেজটা আমার মাথায় ছিল যে ধর দর্শকটা পরে বোদ্ধাটা আগে, এটা ছিল। তারপরে আমি এই পুরো জার্নিটাতে শুধু এইটুকুই শিখেছি, বোদ্ধাটাকে কি করে মেরে ফেলতে হবে, দর্শকটা কি করে আগে আনতে হবে। কারণ লেখার পর যদি আমি দর্শক হিসেবে না দেখি, আমার ছবিটাকে, আমার স্ক্রিন প্লেটাকে আমি দর্শক হিসেবে না দেখলে তো কোনো প্রশ্নই ওঠে না, তাহলে তো কারোই ভালো লাগবে না। খুব মানে এই জায়গায় খুব মানে শুনতে খারাপ লাগলেও মানে এটা প্র্যাকটিক্যাল আর কি, তোকে বলছি। মানে এরকমও নাম না নিয়েই বলছি যে একজন কম্পোজারের সঙ্গে কাজ করতে গেছি। ইনফ্যাক্ট যেরকম আমাদের হতো আর কি, একটা প্রোডাকশন হাউস, সেখানে প্রডিউসার রয়েছে, কো প্রডিউসার রয়েছে, কম্পোজার রয়েছে, সরি। তো এবার আমাকে বলা হচ্ছে গানটা শোন, গানটা না বারাসাত পেরিয়ে গিয়ে লিখে আয়। বারাসাত পেরিয়ে গিয়ে লিখে আয় মানেটা কি? বাস ধরবো আমি, মানে কি করবো বুঝতে পারছি না। না মানে ঘটনাটা হচ্ছে, মানে শুধু কলকাতা সাউথ সিটি মল শুনলে হবে না, গানটাকে বারাসাতের পরেও হিট করাতে হবে। ও আচ্ছা আচ্ছা, এইটা এই প্যারামিটারটা কিভাবে সেট হয় ভাই? হ্যাঁ, কারণ মানে বোঝে না, সে বোঝে না।
বোঝে না, সে বোঝে না। কি বারাসাত, করে তোকে বলবো তুই কে আমার? রাইট, কিন্তু এটার তো কোনো প্যারামিটার হওয়ার কথা না। প্যারামিটার কি করে হবে? মানে বক্তব্যটা হচ্ছে যে সিম্পল লেখ, ইয়েট ক্যাচি। হুম, আর সেটাই আমার বেশ খানিকটা হেল্প করেছে আমার কপিরাইটিং ওই কেরিয়ারটা। হুম, এটা এক কথায় যেটা কপিরাইটিং এর মেন থিওরি আর কি, মানে কম কথা, ক্যাচ লাইন আর কি। ক্যাচ লাইন। হ্যাঁ হ্যাঁ, এই যে হুক লাইন বলে না, হুক সে লাইন গানের, বা হ্যাঁ, ক্যাচ লাইন, হ্যাঁ হ্যাঁ, গানের ক্ষেত্রে তো হুক লাইন হুক লাইন, হ্যাঁ, বা কোরাস। কোরাস, হুক, যাই বল, হ্যাঁ। তো এই আলাদা করে মানে কোরাস লেখার জন্য আলাদা করে এরকম বারাসাত পেরিয়ে ফিরিয়ে যেতে বলে লোকজন, মানে বলেছে। হ্যাঁ, হ্যাঁ বলেছে, এক সময় শুনেছি। তুই তো একটা সময় খুবই একটা স্পেসিফিক, মানে স্পেসিফিক ধরনের গান কন্টিনিউ লিখছিলি। এবার তোর কোনোদিন এটা মনে হয়নি যে আচ্ছা ঠিক আছে, আমি না একটু একটু বাইরে বেরিয়ে এটা অন্য কিছু ট্রাই করি? এটা করেছিস কখনো, বা অন্য করেছি তো, রকম করেছি। এক দু একটা এক্সাম্পল দে, যেরকম মানে তোর লেখার থেকে একদম একটু বেরিয়ে লেখার চেষ্টা করেছিস। না, আমার লেখার থেকে তো আমি কখনোই না, বেরোতে বেরোতে পারবো পারবি না, না। হ্যাঁ, তোর বা তুই যেরকম মানে লিখছিলি। মানে অর্ডারের কাজ ছাড়া, হ্যাঁ, মানে তখন আমি আর মৌ, মানে আমার হ্যাঁ, হ্যাঁ, এক্স ওয়াইফ, হ্যাঁ, একসাথেই থাকতাম। হুম, তো এবার মানে মাঝে মধ্যেই মৌ বলতো যে তুই তো সবার জন্য গান লিখে বেড়াস, সবাইকে গান দিয়ে বেড়াস, আমার জন্য তো কিছু লিখিস না। তো তখন ওর জন্য একটা গান লিখেছিলাম। আচ্ছা, লিখেও ছিলাম, শুরু করেছিলাম। হুম, তারপর মানে সেটা একটা ওর ওর তরফের আর কি, তুই ধরে নে এটা মৌ গাইছে। আচ্ছা, 2 লাইন শোনাই তোকে। হ্যাঁ, হ্যাঁ, হয়তো তোমাকে আমি কোনো দিনও বলিনি, তুমি একদমই বাজার করতে পারো না। হয়তো সেরকম কোনো কথাও আমি তুলিনি, যে তুমি ভাঙা কাঁচার জুড়েই উঠতে পারো না। তবু চেষ্টা করেই ফাটিয়ে দিচ্ছ বারবার, আমার চুপ থাকাটাই নিয়ম নিষ্ঠ কারবার। তুমি হারিয়ে যাচ্ছ, আসছে শীতের SMS, আর হচ্ছে ঠোঁটের সেলো টেপের দিন শেষ। তুমি ক্রিসমাস না ভুল, নাকি মজার মাসুল, কে তা জানে। তুমি এখনো দোল, নাকি পাল্টেছ ভুল অভিমানের। হয়তো তোমাকে আমি কোনো দিনও বলিনি। এরকম টাইপের একটা বাহ, কি বাত! এই গানটা অ্যাকচুয়ালি তোর যা ধরনের লেখা তার থেকে বেরিয়ে অনেকটাই একটা অন্য পার্সপেক্টিভ, কারণ এটা তো মৌয়ের তরফ থেকে লিখেছিলি। তরফ থেকে লেখা বলিস, এটা এসছে তাই, মানে এটা কোনো Obviously. অর্ডারের তো ব্যাপার নেই, ঠিক, আমার কোনো ঠিক, সীমা পরিসীমা নেই, আমি ঠিক। যা পারি লিখতে পারি। রাইট, রাইট। এই যে প্রশ্নের দলবল বলে একটা জিনিস তুই তৈরি করেছিস, এইটা করার পেছনে কারণটা কি? আর এইটা তুই এদেরকে পেলি কি করে? এদেরকে পেলাম বলতে, মানে দেখ, মিউজিশিয়ানদের তো সঙ্গে আমরা এক একটা আড্ডা মারতে গেলেই নানান লোকের সঙ্গে আড্ডা হয়ে যায়। ধর রাইট, আজকে তোর সাথে আড্ডা মারলাম, উল্টো দিকে ক্যামেরায় যে ভাইটা বসে আছে ওর সাথে আলাপ হয়ে গেল, হ্যাঁ, বা আগেও দেখা হয়েছে, হ্যাঁ, বা এরকম হতেই পারে। কিন্তু যেটা হয় তার মধ্যে থেকে কেউ কেউ থেকে যায়, কেউ কেউ জুড়ে যায়, যেরকম ভাবে একটা টিম তৈরি ঠিক, হয় ঠিক, আর কি। একদমই। তো ওরকম ভাবেই। আর প্রসেনের দলবলের গত বছর একটা শো করেছিলাম ওয়ার্ল্ড মিউজিক ডেতে, সেটা একটা অদ্ভুত রেজাল্ট পাওয়ার পর মানে সাহসটা আরো বেড়ে গেল। সেটা হচ্ছে মানে উপলদা, অনিন্দদা, সিধুদা, মানে আমি নাম বলতে গেলে এখন লিস্ট চলেই যাবে আর কি। Right, হ্যাঁ। টোটাল 30 জন মিউজিশিয়ান অন স্টেজ পারফর্ম করেছিল। আচ্ছা, হ্যাঁ, তো এবার সেখানে আমরা টিকিটের কথা বাদ দে, কোনো টিকিটের দামও রাখিনি, ওপেন টু অল। আর যারা গান গেয়েছে তাদের বলছি কোনো পয়সা দেবো না, রিহার্সালও করতে হবে না, শুধু স্কেলটা বলে দিও তাহলেই আচ্ছা, হবে। আচ্ছা, সবাই বড় মিউজিশিয়ান, সবাই Correct, হ্যাঁ হ্যাঁ। সব ঠিক আছে। কিন্তু তারপর ওখানে ওই মানে লোকজনের ভিড় এবং লোকজনের গেয়ে ওঠা দেখে যা বুঝতে পারলাম, তারপর রায়গঞ্জ মেডিকেল কলেজে একটা শো পেলাম, সেখানে একটু ছোট্ট গ্রুপ নিয়ে গেলাম আর কি। মানে আমাদের দল বলে গায়ে, মানে মৈনাক তো আছেই, উইনি গায়, আর সঙ্গে এবার প্যাকেজে ওরা নিয়েছিল পটসকে, উপলদাকে আর খেদাকে। তো আমরা এই টিম নিয়ে গেছি।
তো আমরা 11টায় সাউন্ড চেক করেছি, 12টায় শো করতে উঠেছি, যতক্ষণ না ভোর হয়েছে নামতে পারিনি। আর এবার প্রসেনের দলবলের ইউএসপিটা আমার যেটা মনে হয় যে আমার লেখা হোক বা সুর করা হোক, যে কোনো গানই মানে একটা লাইন শুরু করছি, বাকিটা অডিয়েন্সই গেয়ে দিচ্ছি। গিয়ে দিচ্ছে, ঠিক সেই পপুলারিটিটা আছে আর কি। হ্যাঁ, তো ওটা আমার মানে খুব একটা মনের জোর বলতে পারি, যেটা আমি হঠাৎই পেয়ে গেছি। তো ওই জন্যই দলবলটা আমার একটা বিশাল সাপোর্ট আমার মনে হয়। যে তুই প্রসেনের দলবল হিসেবেও কি কম্পোজিশন করেছিস? হ্যাঁ, আমি আর মৈনাক তো বাড়িতে বসলেই মানে মানে হয় দাবা খেলি, ক্যারাম খেলি, নইলে গান বানাই, আর নইলে একটু গসিপ টসিপ করি, সেটা পরের কথা। সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই গান বানানোটা চলে আর কি আমাদের। হ্যাঁ, বেহায়াটা তো ইয়েরই বানানো, মৈনাকেরই বানানো, লেখাটা তো নীলাঞ্জনের লেখা। নীলাঞ্জনের লেখা। ওটাও মানে ওই মানে তোর এবার সার্কেলের মধ্যেই, তোর সার্কেলের মধ্যে, আর ওটা প্রোডাকশনও প্রসেনের দলবলেরই ছিল। রাইট, হ্যাঁ, সেটাই তো বলছি, প্রসেনের দলবলেরই প্রোডাকশন ছিল। তো এই যে একটা কি বলবো, একটা মিউজিক কমিউনিটি তৈরি করা বা মিউজিক একটা গ্রুপ তৈরি করা, যে যারা একটা নতুন সাউন্ড নিয়ে কাজ করবে, এটা তো কারণ সাউন্ডটা তো নতুন মানে না। এবার এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, মানে একসময় তো এলডোরেডো করেছি যেটা বললাম, তারপরে যে যার মতো যেরকম হয় আর কি, একটু বেটার চান্স এদিকে ছিটকে গেল, ওদিকে কেউ বিদেশে, কেউ মানে অন্য শহরে। তো তারপর মানে বেশ খানিকটা মনে হয়েছিল যে আর একাই কাজ করি, দলবল ফলবল আর করা যাবে না। তো তারপর মানে পরে দেখলাম যে শো করতে গেলে কিন্তু ব্যান্ডের দরকার পড়ে না, কিছু ভালো মিউজিশিয়ান দরকার পড়ে, যারা আমায় চেনে, যাদের আমি চিনি। মানে আমার আজকে একটা শো পড়লে যে গিটার বাজাবে, পরের দিনের শোটায় যে সে বাজাবে তার কোনো মানে নেই। ওটাই তো দলবল। রাইট রাইট। মানে আমি ঠিক করে বোঝাতে পারলাম কিনা জানি না, মানে বুঝেছি। আজকে আমার একটা পারকাশনিস্ট বাজাচ্ছে, কালকে সে নাও বাজাতে পারে, শুধু ড্রাম দিয়েই কাজ চালাবো। তো ওরকম কোনো ব্যান্ড না ব্যাপারটা, আমার যাকে যাকে পাবো চল ভাই গান বাজনা করি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। টাকা পেলে ভাগ করে নেবো, ব্যাস। বেশ, এবার আমরা আসি একটা খুবই ইম্পর্টেন্ট, আমার সবাইকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে গান বাজনার, বাংলার যা গান বাজনার অবস্থা, তুই যখন শুরু করেছিস তখন বাংলা একটা নতুন সাউন্ড আসা শুরু হয়েছে, জিৎ গাঙ্গুলি, একদম। এবং সেই সাউন্ডটা খুবই খুবই ডিরেক্টলি কানেক্ট করছে লোকজনকে, এবং তার সঙ্গে তো লিরিকও সেই সাপোর্টটা দিচ্ছে। তারপরে বাংলা মিউজিকের সাউন্ড আস্তে 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 বদলেছে, এবং বাংলা মিউজিকে বিভিন্ন ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট ঢুকেছে, বা আরো বেশি মডার্ন দিকে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুই বাংলা মিউজিককে কিভাবে দেখছিস? এক কথায় বলবো? এক কথা বলিস না, একটুখানি আমরা আড্ডার মধ্যে তোর যেটা মনে হয় সেটা বল। না, প্রথম মানে লাইনটাই আমার যেটা মনে হয়, মানে আমরা যারা মানে গান তৈরি করি এটা একটা সাইড, আর যারা গান চায় সেটা একটা সাইড। ঠিক। এই ডিমান্ড আর সাপ্লাইটার মধ্যে পুরো চাহিদাটা ল্যাদ খেয়ে গেছে, ওই জন্য গানগুলো একটু ঝিমিয়ে পড়েছে মনে হয় কেমন একটা। মানে যারা চাওয়ার তারাও তো চাইছে না বলছিস? না না, চাইবে কেন না, কিন্তু মানে গানগুলো একটু নেতিয়ে গেছে। মানে গানগুলো দারুণ গান, কিন্তু ওই যে এনার্জিটা, এটা কেন হয়েছে বলে তোর মনে হয় প্রশ্ন? হয়তো মানে পাবলিকের ডিমান্ড। তাই আজকে তুই যদি একটা ছবি করিস, যে গানগুলো মানে যে ধরনের গান লোকজন পছন্দ করে, বা যে ধরনের কথা শুনতে ভাল লাগে, বা যে গলা শুনতে ভাল লাগে, তুই তো সেগুলোই বাজবি। তো সেরকম ভাবেই হতে হতে গেছে, সেটা তো কারোর একার হাতে নয়। রাইট, সেটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, সেটা মানে শ্রোতা বা দর্শকদের হাতেও বেশ খানিকটা আর কি। তো তোর কি মনে হয় যে বাংলা দর্শক এই মুহূর্তে বাংলা গান অতটা, যেটা একটা পয়েন্টে মন মাঝিরের মতো গান যেটা এখনো অব্দি লোকে শুনছে, কিন্তু নতুন এরকম কাল্ট গান তৈরি হচ্ছে না, যেটা নাকি আজ থেকে 50 বছর অব্দি পরেও গিয়ে লোকে শুনবে? সেটা কি তোর মনে হয়? মানে এটা আমার বক্তব্য নয়, আমি জাস্ট তোর মানে মতামতটা জানতে চাই। তোর কি মনে হয় যে এই গানটা তৈরি হচ্ছে? এখনকার যে আমার গানগুলো, সেটা আমার তৈরি করা হোক বা অন্য কারুর, আমার শেলফ লাইফটা একটু কমে যাচ্ছে।
এটা কেন হচ্ছে বলে মানে তোমার সেল মনে হয়? লাইফটা আর কি। হ্যাঁ, কেন হ্যাঁ। মনে হচ্ছে তো? তার একটা কারণ আমার মনে হয় যে দেখ আগে মানে অনেক কাল আগের কথা বলছি, যখন আমরা ছোটবেলার থেকে বড় হচ্ছি, যে আমরা মানে ওয়েট করতাম কখন পুজোর একটা অ্যালবাম বেরোবে, হুম, পয়সা জমাতাম এই ক্যাসেট কিনবো ওই হুম, ক্যাসেট কিনবো, হুম, পুজোর একদম। গান কম বেরোতো, হুম, এখন প্রত্যেক সপ্তাহে 7খানা করে গান বেরোয়। হুম, তো যত ভালোই গান হোক, তুই যদি মানে ওরকম তো কেউ হতে পারে না যে তুই যত ওয়েব সিরিজ বেরোচ্ছে সব দেখে ফেললি, তাহলে তো ঘর থেকেই বেরোনো যাবে না। ঠিক। হুম। তো গানের ক্ষেত্রেও তাই হচ্ছে, যে 2 লাইন শোনার পরেই নেক্সট গান চলে যাচ্ছে। হুম। মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লাইটা বেশি। সাপ্লাই অনেক বেশি, কিন্তু আবার অদ্ভুতভাবে এখন যখন মানে লোকজন জিজ্ঞেস করে এখন তোমাদের সেই, এই যে তুই বলছিলি যে জিদ্দা, মানে তখন আইডি ফাইডি হানা টানা, অরিন্দম, নাড়ে না ভাড়ে না হচ্ছে, বোঝানো হচ্ছে, এগুলো কঠিন তোমাকে ছাড়া একদিন, এইসব গানগুলো হচ্ছে, তো সেই মানে থ্রিলটা এখন কেন নেই? হুম, তোর প্রশ্ন এটাই ছিল যে একদমই তাই। সেই সেই থ্রিলটা থ্রিলটা কেন কেন নেই? হ্যাঁ, হ্যাঁ। সেই থ্রিলটা কেন নেই? দেখ সেই থ্রিলটার কথা হচ্ছে সেই মানে ওটা যদি কেউ মানে তুই সুরসুরি না দিস আমি হাসবো কি করে? হুম, মানে হয়তো একটা জোক বলতে হবে, নইলে সুরসুরি দিতে হবে, কাতুকুতু দিতে হবে, কারেক্ট, নইলে আমি হাসবোই। ঠিক। এবং তোর মনে হচ্ছে যে এই কাতুকুতুটা ঠিক জায়গায় মানে দেওয়া হচ্ছে না, ঠিক জায়গায় দেওয়া হচ্ছে না, ঠিক করে দেওয়া হচ্ছে ঠিক না। করে দেওয়া হচ্ছে না। হুম। দেখ, আমার পার্সোনালি যেটা মনে হুম, হয় হুম। যে বাংলা গানের তো ইতিহাসটা তো প্রচুর রিচ বিশাল বিশাল এবং বিশাল, দারুণ একটা দারুণ ইতিহাস। দারুণ। এবং আমার ধারণা, আমার বিশ্বাস হুম। যে বাংলা গান নিশ্চয়ই একটা পয়েন্টে আবার আসবে, হুম, যেই পয়েন্টে আবার গিয়ে বাংলা গান ওই এই যেই থ্রিলটা বলছি সেই হুম, থ্রিলটা হুম, হয়তো হুম, চলেও আসতে হুম, পারে। হুম, হুম। বাট তার জন্য তোর কি মনে হয় যে নতুন যাদেরকে তুই শুনছিস, নতুন লোকের গান তো নিশ্চয়ই শুনিস একদম একদম যখন একদম, আসে, একদম। নতুন তোর মনে হচ্ছে যে নতুন গানের মধ্যে কি এরকম কিছু হচ্ছে যে নতুন গানটা বারবার শুধু হিট করানোর জন্য তৈরি করা হচ্ছে বা একটা হিট হ্যাঁ হ্যাঁ ফর্মুলাতে হ্যাঁ হ্যাঁ, হিট ফেলে দেওয়ার চেষ্টা করা হ্যাঁ, হচ্ছে? মানে দেখ সোজা প্রসেসটা হচ্ছে এটাই, আমি একটা হিট ফর্মুলা বেছে নেব এবং সেটাকেই আমি ফলো করে যাব। হুম, জিদ্দার মতোই গান বানানোর চেষ্টা হচ্ছে, জিদ্দার হিট ফর্মুলাটাকে, মানে জিৎ গাঙ্গুলিকে তো আমি হিট গাঙ্গুলি বলি। হ্যাঁ, একেবারে। হ্যাঁ, তো এবার জিদ্দার ফর্মুলাটাকেই রিক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, কিংবা আইডির একটা গান চেষ্টা হচ্ছে, কিংবা অরিন্দমের মতো একটা গান চেষ্টা হচ্ছে। তো এই চেষ্টাটার বদলে মানে ওরা তো যখন করেছিল তখন তো অরিজিনাল ছিল, ঠিক, একেবারেই। তখন তো সেই- কোনো রেফারেন্স ছিল না। তখন তো কোনো রেফারেন্স ছিল না, তো তাহলে সেই অরিজিনালিটিটা কেন মিসিং? হুম, এটা তোর মনে হচ্ছে তুই শুনতেও পাচ্ছিস। হুম হুম হুম, শুধু শুনতে পাচ্ছি না, মানে আমার কাছে পরবর্তী ক্ষেত্রে যে মানে সুরগুলো এসছে বা যে রিকোয়েস্টগুলো এসছে, সেগুলো তো বললাম না, আমার গানেরই উদাহরণ দিচ্ছে, এরকম একটা সুর হবে, এরকম একটা, তোর গানই তোকে রিপিট করতে বলছে তোর মতোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মানে তাহলে আরেকটা ক্লোন করতে হবে আমায়। হুম। আর এটাও আমার মনে হয় না বলার কোনো মানে আছে যে একটা যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, সেটা হ্যাঁ, আবার কেন আবার repeat করতে? হ্যাঁ আবার রিপিট করে লাভ কি? এই যে অরিজিনাল সুর বা এই যে অরিজিনাল বারবার হিট ফর্মুলাকে ইউজ করে হুম, আবার হিট বানানো হচ্ছে। হুম ধর টুম্পা সোনার মতো একটা গান হুম, খুবই হিট, প্রচন্ড। এবং হিট গানকে আমি কোনো সময় অসম্মান করি না, কারণ আমার মনে হয় হিট হয়েছে বলে মাস, কিছু তো একটা আছে, একদম ওই একদম, জন্যই হিট একটা হয়েছে, এক্স ফ্যাক্টর আছে। কিছু একটা এক্স ফ্যাক্টর আছে। কিন্তু ধর টুম্পা সোনার মতো হওয়ার পর দেখলাম প্রচুর মানুষ আবার টুম্পা সোনার মতো গান রিক্রিয়েট করার চেষ্টা করলো একদম হিট একদম হওয়ার পর, একদম, কিন্তু তা তো ওয়ার্ক করলো না। এটাই তো হচ্ছে মানে মানে একদম চোখের সামনে দৃষ্টান্ত, মানে যেটা ওয়ান্স আপন আ টাইম একটা মেটেরিয়াল বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে, সেটাকে তুমি আবার ছেপে লাভ কি? নতুন কিছু করো। বাংলায় যখন শব্দ, গানের হুম, শব্দ যখন তুই তুই যখন এলি, অনুপম যখন এলো, হুম একটা অন্য শব্দ বাংলা গানে আসা শুরু হয়েছিল। হুম হুম এখন অনুপম কেন, সিরাজও দাও। সিয়া তো অবশ্যই তাই, হুম, চল রাস্তায় সাজি ট্রাম লাইন লিখেছিল। হুম, তো এবার তোর সিয়া তোর ইয়েটা আলাদা, হুম, মানে ধরনটা জনরাটা আলাদা, আলাদা, হ্যাঁ, ধরনটা আলাদা, হুম, তোর ধরনটা আলাদা, হুম, আবার অনুপমের ধরনটা ধরন আলাদা। আলাদা, কিন্তু তোরা একটা নতুন ওয়ার্ডস, নতুন শব্দ বাংলায় ইন্ট্রোডিউস করেছিলি। এই মুহূর্তে আমি কিন্তু তারপরে এটাই দেখে যাচ্ছি যে হুম এইটাকেই আবার
হুম। বাকি অন্যান্য লিরিসিস্টরাও, কাউকে অসম্মান করে বলছি না আমি, ওই শব্দগুলো রিপিট হচ্ছে, শব্দগুলো আবার রিপিট রিপিট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নতুন শব্দ কেন আসছে না? মানে কি তাহলে কি বলা হয়ে গেছে সব? সব তো বলা হয়নি। আরে ওটাই তো দেখ, মানে যখন আমার কাছে একটা গানের কাজ আসে, আরে তখন আমাকে প্রথমে বুঝতে হয় যে উল্টো দিকের লোকটা কি চাইছে। হ্যাঁ, এবার সে যদি আমায় একটা ফ্রি হ্যান্ড দেয়, তখন মানে আমার বুকটা মানে ওপেন দরজা হয়ে যায় যে নতুন কি শব্দ তাহলে আনা যায়। নতুন শব্দ যদি মানে মানে না আনতে পারি, তো তাহলে তো তুমি কে আমার, আমি কে তোমারে চলেই যাবে, সেই আর কি। কারেক্ট, একদমই তাই। কিন্তু আবার সেই নতুন শব্দ আনতে গিয়ে আতলেমি করে ফেলা চলবে না, সেই জায়গাটা তো প্রবলেম আছে। আতলামি করে ফেলা চলবে না যে বললি, তোকে যদি আমি জিজ্ঞেস করি আতলামি মানে কি, গানে আতলামি মানে কি? ওই বারাসাত পেরিয়ে লেখো, তাহলেই আতলামি কমে যাবে। কিন্তু অনেকেই আছে যারা প্রচুর কঠিন কঠিন শব্দ লেখার প্রতি একটা তাদের ইয়ে আছে, তাদের, আমার ধারণা সোজা কথা লেখাটাই টাফার। কারণ আমরা মানে প্রচুর এরকম শব্দ শুনেছি, যে শব্দগুলোকে গুজে দিলে এটা বেশ ভারী তৈরি হয়ে যায়। সোজা লেখাটা খুব কঠিন। যারা নতুন লিখতে চাইছে, আইদার তারা তোর মতো লিখতে চাইছে, বা অনুপমের যে খুব দৈনন্দিন শব্দ, সেই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করছে, বা শ্রীজাতর যে একটা কবিতার বা পোয়েটিক একটা ফ্লো, সেটাকে কপি করার চেষ্টা করছে। এর বাইরে দেখ, আমি কপি তো বলবো না, একটু ইনফ্লুয়েন্সড হচ্ছে। ইনফ্লুয়েন্সড হওয়া ভালোই, ইনফ্লুয়েন্স তো তুইও হয়েছিস। আমিও তো হয়েছি, হ্যাঁ। তুই কি চন্দ্রবিন্দু দ্বারা ইনফ্লুয়েন্স না? প্রচন্ড, তাহলে প্রচন্ড, অবশ্যই। কিন্তু তাও তো তোর একটা নিজস্বতা ছিল। এই নিজস্বতাটা বেরোচ্ছে না কেন? আমার এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আমারও নিজে, আমি যেহেতু একজন মিউজিক লাভার, আমিও তো চাই যে বাংলা গান আবার একটা সবাই মিলে শুনুক, আবার একটা হিট হোক, আবার একটা অনেক মানুষের বাহ এই গানটা একটা কিছু পেয়েছি। শুধু তো ডিমান্ড সাপ্লাইয়ের গল্প না প্রসেন। দেখ, আমার যেটা মনে হয় যে এটা তো আমি গোটা ইন্ডাস্ট্রির হয়ে জাস্টিফাই করতে পারবো না তোকে। না না না, তোর পার্সোনালি। হ্যাঁ, কিন্তু আমার যেটা মনে হয় যে এটা যার যার নিজস্ব ইচ্ছের ব্যাপার, যে আমি ইচ্ছে শক্তিটাকে কোথায় কতদূর ঠেলতে চাই। মানে আমাকে আগে নিজেকে রিজেক্ট করতে হবে, নইলে তো পরেরটা আমি নতুন ভাবতে পারবো না। তো এই রিজেকশনটা অ্যাকসেপ্ট না করতে পারাটা আমার মনে হয় একটা বড় কারণ। এবং সেলফ রিজেকশনটা হচ্ছেও না, অনেকে হচ্ছে না তো। হ্যাঁ, হচ্ছে না তো, সেলফ রিজেকশনটা খুবই কম। দেখ মানে ওই জায়গাটা একটু মনে হয় একটু লোকজন সবাই তাড়াহুড়ো হয়ে রয়েছে, খুব তাড়াহুড়ো, মানে প্রোডাক্টের মতো। এই গান দাও তো, দাও, হ্যাঁ হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি। সময় দেয় গান লিখতে তোকে এখন? সময় দেয় বলতে, দেখ গান তো মানে তুই যদি মিউজিক ডিরেক্টর হোস, একটা সুর পাঠিয়ে বলবি আমার এক্ষুনি চাই, সময়টা আমায় নিজেকে বের করে নিতে হয়, না সেরকমভাবে অ্যাডজাস্ট করে নিই আর কি। তোর তো গান লিখতে বেশি সময় লাগে না অ্যাকচুয়ালি। লাগে না, কিন্তু মুডে ঢুকতে একটু সময় লাগে। সেটা কখনো রাত্রিবেলা লিখি, কখনো ভোরবেলা উঠেও লিখতে বসি, কখনো দুপুরবেলা লেখা পায়, ওর কোনো ঠিক নেই, মানে ওরকম রুটিন মাফিক কোনো ব্যাপার নেই। আর তোর এই মুহূর্তে যে ওভারঅল বাংলা গান তুই যা শুনছিস, তোর এই গানগুলো শুনে এই মুহূর্তে তোর কি মানে তোর এক্স্যাক্টলি কি মনে হচ্ছে? সেটা তো আমরা বেসিক মনে হওয়াটা তো শুনলাম, কিন্তু তোর কি কোথাও খারাপ লাগে যে না বেটার গান হতে পারে বা বেটার গান হতে পারতো? না, ভালো লাগা খারাপ লাগার ঊর্ধ্বে, জানিস তো এটা অর্ণব, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে ধর একটা গান লিখলাম বা একটা গান তৈরি হলো, তারপর প্রথম কথা এটা মনে হয় যে গানটা আমার মনে থাকছে কিনা, একবার কিংবা দুবার শোনার পরেও যদি এটা মনে না থাকে তাহলে হয়ে গেল, সে গানের গল্প শেষ। যদি মনে না থাকে, তুই হ্যাঁ চোখ বন্ধ করে এটা যেরকম গুনগুন করে লোকে রাস্তায় হাঁটতে হাঁটতে, আমি তো দেখি বাইরে দিয়ে কিশোর গাইতে গাইতে যাচ্ছে, তো সে কি কারুর বাড়ি থেকে শুনে বেরিয়েছে? তা তো নয়। মানে মনে যদি না থাকে তো তাহলে লাভ নেই। রিকল ভ্যালু, যেটাকে রিকল ভ্যালু যদি না থাকে, হ্যাঁ। আর গান দু রকমের, মানে মানে সিনেমার গান, সেটা কিন্তু গানের জন্য সিনেমা নয়, সিনেমার জন্য গান। ঠিক। হ্যাঁ, তো সেটাকে মাথায় রাখতে হয় প্রথমে লিখতে গেলে বা বানাতে গেলে।
আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা তো ইন্ডিপেন্ডেন্ট, ওখানে তো খোলা মাঠ, যেখানে খুশি গোল দাও। কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট সং এর যে এই মুহূর্তের যা সিন হুম, সেটাও তো কিছু একটা বিরাট কিছু ঝাপসা। দেখতে পাচ্ছি না। ঝাপসা তো, কারণ ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এখন করে তো লোকে রোজগার করতে পারছে না। হুম। ধর তোর একটা ইউটিউব চ্যানেল করলি, সেখানে মানে মাসে তুই 10খানা করে গান ছেড়ে দিচ্ছিস, কিন্তু গানগুলো একবার করে লাইক হচ্ছে, কিন্তু মানে কতক্ষণ টিকে থাকছে লোকে চ্যানেলটায়, সেটা তো বা ইম্পর্টেন্ট, ফিরে আসছি বা কিনা। ফিরে আসছে কিনা। বেশ, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম প্রসেন, হুম আড্ডাই মারলাম, একদম নর্মাল যেরকম আড্ডা আমাদের হয় সেরকম আড্ডাই মারলাম। এবং আমাদের আড্ডায় একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট থাকে, সেটা সবসময় থেকেছে, সেটা হলো তোর হাতে গিটার আর একটা গান পাশে রাখা আছে। তো গিটারটা আমরা তার আগে একবার কেটে তুই একটু ও মাইকটাকে সেট করে নিই আমরা, তারপরে আমরা আবার গানটায় ফিরছি। তো যে গানটার দিয়ে তুই বলছিলি একটু, আমরা একটা লাস্ট একটা গান দিয়ে আড্ডাটা করি, একটা হ্যাঁ। শেষ করি। একটা গানের কথা মনে পড়ছে, নাও, শুনেছিস তুই? আরে শুনেছি রিতমের মানে, লেখা এটা। হ্যাঁ, শুনেছি মানে তোর এটা- কাছেও শুনেছি, এবং হ্যাঁ। তারপরেও বিভিন্ন সময় শুনেছি, এবং প্রচুর শুনিও গানটা আমি। জানি না কিরকম গাইতে পারবো, চেষ্টা করছি। এখন নিস্তব্ধ মোহনায় এসে দাঁড়িয়েছে 10জন সুন্দর, বাতি ঘরের 900 জানালায়, কত পাখি খুঁজছে মৃত্যুর উত্তর। এখন নিস্তব্ধ মোহনায় এসে দাঁড়িয়েছে 10জন সুন্দর, বাতি ঘরের 900 জানালায়, কত পাখি খুঁজছে মৃত্যুর উত্তর। যেন চুরি যাওয়া এক ফালি ভোরাজ মৃদু ছুঁয়ে আছে হিমেল গ্যালারি। যেন চুরি যাওয়া এক ফালি ভোরাজ মৃদু ছুঁয়ে আছে হিমেল গ্যালারি। এই 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 ভোর নাও, বন্দর নাও, নাও এ নিস্তব্ধ মোহনাও, নাও এ নিস্তব্ধ মোহনাও। এই 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 ভোর নাও, বন্দর নাও, নাও এ নিস্তব্ধ মোহনাও, নাও এ নিস্তব্ধ মোহনাও। শুধু তুমি আর তুমি আর তুমি, কত মৃত পত্রিকায় কার্তুজে গোলাপের সুগন্ধি গুহায়, অপ্রেমের অন্দরে চোখ বুঝে। শুধু তুমি আর তুমি আর তুমি, কত মৃত পত্রিকায় কার্তুজে গোলাপের সুগন্ধি গুহায়, অপ্রেমের অন্দরে চোখ বুঝে। আজ চাঁদের ঘর মাখত বিছানা, তোমার পদধ্বনি লুকোয় বালিতে। আজ চাঁদের ঘর মাখত বিছানা, তোমার পদধ্বনি লুকোয় বালিতে। এই 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 দূর নাও, বন্ধুর নাও, নাও এ নিস্তব্ধ মোহনাও, 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 নাও এ নিস্তব্ধ
আমি একটা গান শুনতে চাই, সেটা হলো বোঝে না সে বোঝে না। তার একটা বড় কারণ আছে, কারণ হলো আমি এই গানটা নিজের জীবনে বহুবার শুনেছি এবং আমাকে প্রচুর মানুষ অনেক সময় প্রচুর ছোট ছোট লাইন কেটে কেটে আমাকে পাঠিয়েছে তাদের বিভিন্ন বক্তব্য জানানোর জন্য, সেটা আলাদা বিষয়। বাট এই গানটা আমার সত্যি খুবই, আমার মনে হয় আইডি সুরটাও একটা অদ্ভুত সুর করেছিল, স্বর্গীয় টাইপের সুর, এবং অরিজিৎ গিয়েও ছিল, দারুণ 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 বিউটিফুল। তো সেই গানটা একটু তোর কাছ থেকে শুনতে চাইবো। এটা অরিজিতের গাওয়া গান, তুই আমার কাছে শুনতে চাইছিস মানে? আরে সে তো বটেই, তোর মতো করেই শুনতে চাই। আমি বিপদে পড়ে যেতে পারি, গিটার না বাজিয়ে গাই একদম। বোঝে না সে বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এই অবধি মনে পড়ছে। এটা লেখার পর এক বন্ধু বলেছিল যে এতবার বোঝে না বোঝে না বোঝে না বোঝে না লিখে টাকা নিয়ে চলে এলি। পার্টিকুলার তোকে একটা লাইন বলি, যে লাইনটার কথা বলছিলাম শেষের ইয়েটাতে, পালকি পালকি ভাবনা, সে আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা, হ্যাঁ করে যাবে ফের একলা আমাকে। এবার অনেককেই একলা করে দিতে হয়েছে জীবনে, তো হতেই হয়, প্রত্যেকের জীবনেই করতে হয়েছে। তো সেরকম এই লাইনের একটা ছিল। এটা আমার সঙ্গে, মানে এই গানটা আমার পার্সোনালি খুবই খুবই কাছের একটা গান, খুবই প্রিয় একটা গান আমার। তবে এই গানটার সম্বন্ধে একটা ছোট্ট ট্রিভিয়া বলি। একদম, অবশ্যই। মানে এটা খুব মজার ব্যাপার যে গানটা তো একটা দুঃখের গান, ছবিতে ইউজও হয়েছে একটা প্রচণ্ড বুক ফাটা একটা এলাকায়। তো এবার আমার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা, ভাইরা, বান্ধবীরা এসে বলেছে, প্রসেনদা জানো, আমাদের যখন প্রেমটা টলমল করছে তখন এই গানটা আমাদের প্রেমটাকে আবার বাঁচিয়ে দিয়েছে। কেন আমি জানি না, মানে এই গানটার মধ্যে বোধহয় যে কথাগুলো আছে, সেই কথাগুলোর মধ্যে বোধহয় ওই জিনিসটা আছে যেখানে তুই ঠিক এক্স্যাক্ট কথাটার, মানে কথাগুলো যেই ইমোশনটা আমাদের মধ্যে তৈরি করছে, সেটা খুবই প্রেমে নিমজ্জিত একটা ইমোশন। সেই কারণেই বোধহয় ওই জিনিসটা হয়, হয়তো তাই। ঠিক আছে, তাহলে আজকের এপিসোড এই থটেই শেষ করছি যে সবাই প্রেমে থাকুন, সবাই এরকম ভালোবাসায় থাকুন, এবং ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং গান শুনুন, বাংলা গান খুব ইম্পর্টেন্ট একটা ইতিহাস নিয়ে বাংলা গান আমরা অলরেডি ক্যারি করি, এবং ভবিষ্যতেও আশা করি চলবে, আরো দারুণ দারুণ বাংলা গান আমরা পেতেই থাকবো। এবং আজকের এপিসোড এই আশা নিয়েই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, আর আজকে বলবো স্প্রেড লাভ। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।